এই ছেলে, তোমার সাহস হলো কি করে আমাকে কিস করার? আপু, আমি আসলে শ্যাট আপ। একে তো অসভ্যতা করছো, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। আসলে আপু আমাকে র‍্যাগ দিছে। চারপাশে যারা দাঁড়িয়েছিল সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। স্নেহিতের মধ্যে কেউ কেউ মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে, আবার কেউ কেউ কৌতূহলী চোখে দেখছে দৃশ্যটা। হঠাৎ করেই চড়, আখির হাতের জোরালো থাপ্পড় সরাসরি নিলয়ের গালে গিয়ে পড়ল। গায়ের রং ফর্সা হলেও মুহূর্তে লালচে হয়ে উঠল তার গাল। চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। বেয়াদব, র‍্যাগ দিচ্ছে বলে একটা মেয়েকে কিস করবে? এইটুকু সাহস তোমার মাথায় কে ঢুকিয়ে দিল? এভাবে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে বেড়াও? নিলয় চোখ নামিয়ে ফেলে, কণ্ঠটা যেন শুকিয়ে গেছে। আমি ইচ্ছে করে করিনি আপু, আমাকে সত্যি সত্যি র‍্যাগ দিছে সবাই জোর করে। জোর করে? জোর করলেও কি তোমার নিজের বুদ্ধি নেই? একটা মেয়ে তোমার বোনের মতো, তাকে অসম্মান করবে? তোমার এই নোংরা সাহস আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল নিলয়ের বুকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আশেপাশে ফিসফিসানি, হাসাহাসি, বিদ্রুপ সবই কানে বাজছে, কিন্তু তার ভিতরে কণ্ঠটা যেন আরও জোরে চিৎকার করছে। আমি দোষী না, আমি চাইনি এটা হোক। মনে রাখবা, এটা কোনো খেলা না। মেয়েদের সম্মান করতে শিখো। না শিখলে আমার মতো কাউকে যদি আবার সামনে পাও, তাহলে এই চর থাপ্পড়ের বাইরে আরো কিছু পাবে। আখির চোখে মুখে অগ্নির মতো রাগ, অথচ তার অন্তরের কোথাও যেন সামান্য কষ্টও ছিল। সে জানত ছেলেটা হয়তো পুরোপুরি ইচ্ছে করে করেনি, কিন্তু এত বড় ভুল কখনোই মাফ যোগ্য নয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার মনে হলো এই জনসম্মুখে অপমানের চেয়ে মৃত্যু হয়তো সহজ। চোখের কোণে পানি এসে জমে উঠেছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। আর চারপাশের ছাত্রছাত্রীরা তাকিয়ে রইল নিঃশব্দে, যেন এই দৃশ্যটা তাদের চোখে চিরদিনের জন্য গেঁথে রইল। আখির দেওয়া সেই চর যেন শুধু নিলয়ের গালে লাগেনি, সবার সামনে তার সম্মানটাকেও ভেঙে চুরমার করে দিল। চারিদিকে গুঞ্জন, কেউ চাপা হাসি হাসছে, কেউ আবার কৌতূহলী চোখে তাকিয়ে আছে। নিলয় কিছু না বলে দাঁড়িয়ে রইল। গাল লাল হয়ে উঠল, চোখের ভেতর আগুন জ্বলছিল। সেদিন বিকেলে ক্যাম্পাসের এক কোণে নিলয়ের বন্ধু হেসে বলল, কিরে বন্ধু, প্রথম দিনেই মেয়েদের হাতে চড় খেলি? মান সম্মান একেবারে শেষ হয়ে গেল রে। আজ থেকে তোকে সবাই নিয়ে মশকরা করবে। বন্ধুর কথাগুলো যেন কানে কাটার মতো বিঁধল নিলয়ের। বাইরে চুপচাপ থাকলো ও ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল সে। মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি খেলে গেল, যে হাসিটা কেউ বোঝার মতো নয়। নিলয়ের মনে মনে কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। নিলয় কারো হিসাব তোলা রাখে না। আজ অপমান করেছে, কাল এর ফল অবশ্যই পাবে। সময় হলে আমি নিজেই বুঝিয়ে দেব। চোখের দৃষ্টি যেন মুহূর্তেই বদলে গেল। নিষ্পাপ লাজুক নিলয়ের চোখে তখন এক রহস্যময় আভা। বন্ধু সেটা বুঝতেই পারল না, শুধু মজা করে কাঁধ চাপড় দিয়ে হেসে বলল, যাই হোক, পরের বার সাবধানে থাকিস রে। নিলয় কোনো উত্তর দিল না। তার রহস্যময় হাসিটা ক্রমশ গভীর হয়ে উঠল, ভিড়ের মাঝে হারিয়ে গেল। মনে হলো আজকের এই অপমানের অঙ্ক সে মনের খাতায় লিখে রাখলো, আর সেই খাতার হিসেব একদিন ঠিকই মিটাবে। সন্ধ্যার পর নিলয় ধীর পায়ে বাড়ি ফিরে এলো। সারাদিনের সেই অপমান আর সবার সামনে বোধহয় হেই হওয়ার দৃশ্যটা তার চোখে ভাসছে। বাড়িতে ঢুকতেই মা খেতে ডাকলো। নিলয় শান্ত মুখে খেয়ে নিল, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতর ভেতরে যেন আগুনে পড়ছিল। খাওয়া শেষ করে নিজের রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, শুধু টেবিলের উপরে রাখা আয়নাটা যেন নীরবে তাকিয়ে আছে তার দিকে। নিলয় চুপচাপ চেয়ার টেনে আয়নার সামনে বসল। কয়েক মুহূর্ত নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো। গালের নালচে দাগ যেন এখনো জলজল করছে। নিলয়ের ঠোঁট ধীরে ধীরে নড়ল, চোখে এক অদ্ভুত দীপ্তি, রাগ, কষ্ট আর অচেনা ভালোবাসার মিশ্রণ। মিস আখি, আপনি আজ আমাকে যেভাবে সবার সামনে অপমান করলেন, এই অপমান আমি কোনোদিনও ভুলব না। আমি
কারো প্রতি রাগ পুষে রাখি না, কিন্তু আমার হিসাবের বই কখনো ফাঁকা থাকে না। আপনাকে আমি ঘৃণায় নয়, ভালোবাসা দিয়েই শোধ করব। এমন ভালোবাসা যা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে, ক্ষত বিক্ষত করে ফেলবে। আপনি চাইলেও পালাতে পারবেন না মিস আখি। আমার ভালোবাসা আপনাকে ঘিরে ধরবে, আর সেখান থেকেই শুরু হবে আমার ভালোবাসাময় প্রতিশোধ। নিলয়ের ঠোঁটের কোণে আবার সেই রহস্যময়ী হাসিটা ফুটে উঠল। আয়নার ওপারে যেন আরেকটা নিলয় দাঁড়িয়ে আছে, শান্ত কিন্তু গভীর, কোনো পরিকল্পনার আভাস নিয়ে। রুমের বাতাস ভারী হয়ে উঠল। নিলয়ের চোখে যেন এখন আর কষ্ট নেই, আছে এক অদম্য সংকল্প আর অচেনা এক অনুভূতি, যার নাম হয়তো প্রতিশোধে মোড়া ভালোবাসা। পরের দিন সকাল, ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকি নিলয়ের চোখ খুঁজতে লাগলো একটি মাত্র মুখ, মিস আখি। আগের দিনের অপমানের দাগ গাল থেকে মিলিয়ে গেল, মনের ভেতরের হিসাবটা আজ থেকেই শোধ করতে চায় সে। নিলয় হাতে বই নিয়ে কোডের রড দিয়ে হাঁটছিল, মুখের স্বভাবসুলভ কঠিন অভিব্যক্তি। হঠাৎ সামনে সে দাঁড়ালো নিলয়। আই লাভ ইউ মিস আখি। আখি থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। কি বললে বেয়াদব? নিলয় ঠোঁট কামড়ে এক চিলতে হাসি দিয়ে বলল, ঠিকই বলছি, কাল আপনার চর খেয়ে প্রেমে পড়ে গেছি। তুমি পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিলয় শান্ত স্বরে কিন্তু চোখে রহস্যময় দীপ্তি নিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। সেই চরটা যেন আমার হৃদয়ের দরজা খুলে দিয়েছে। এসব বাজে কথা আর একবার বললে এবার শুধু চর না, লাথি মেরে বাইরে ফেলবো তোমাকে। নিলয় আসল হাসিটা যেন ভদ্রও না, আবার পুরো দুষ্টামিও না। আপনার রাগী মুখটা না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। আপনার রাগে লাল চোখ দেখলে মনে হয় ভালোবাসার আগুনে পুড়ে যাচ্ছি। নিলয়, একদম চুপ, নইলে এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবে। নিলয় দুহাত বুকের কাছে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, মনে রাখার দরকার নেই আপু, আমি চিরদিন মনে রাখতে চাই। আপনি আমার রাগে ঘৃণায় এমনকি চর থাপ্পড়েই থাকুন না কেন, আমি তবুও আপনাকে ভালোবাসবো। ক্যাম্পাসের ভিড়ে তখন চারিদিকে হাসাহাসি, আখি ভেতরে ভেতরে অপমান আর রাগে জ্বলতে লাগলো। কিন্তু নিলয়ের চোখে সেই রহস্যময় আত্মবিশ্বাস, যেন সে জানি আখি যতই রাগুক এ প্রেম থেকে পালানো তার পক্ষে সহজ হবে না। আখি ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে আছে, মাথা ভরা রাগ নিয়ে। ঠিক তখনই তার বান্ধবী ছুটে এসে হেসে জিজ্ঞেস করলো, কি রে আখি, কি এমন চর মারলি যে ছেলেটা চর খেয়ে তোর প্রেমে পড়ে গেল? আখি তীব্র দৃষ্টিতে বান্ধবীকে দেখে বলল, ওই বেয়াদবের কথা আমার কাছে বলিস না, এক নম্বরের ফালতু ছেলে। অনেক সাহস, জুনিয়র এসে কি করে তোকে প্রপোজ করে? এক থাপ্পড়ে প্রেমে পড়ে গেল। যদি তুই আবার থাপ্পড় মারিস তোকে বিয়ে করে বসবে তাহলে। আখির গায়ে একটা লেগে গেল, রাগ আর লজ্জার মিশ্র অনুভূতি। সে জোরে জোরে বলল, এসব ফালতু ছেলেদের কথা আমার সামনে বলবি না, বুঝলি? কত যে কটু কথা শুনতে হয় আমাদের সিনিয়রদেরকে। আর যে ছেলেটা সম্মান নষ্ট করে তার উপযুক্ত শাস্তি পাবেই। এটা শুধু মজা নয়, আমার অহংকারও জড়িত আছে। ওকে ওকে, তুই রেগে গেলে বুঝলাম, তবু এতটুকু মজা করতেই তো পারি। নিলয় যদি ঠিক হয়ে আসে দেখবি তোর কঠোর মুখটা কেমন নরম হয়। আমার সঙ্গে মজা করিস না, এমন বোকা ছেলের কথা আর তোর মুখে শুনবো না, বুঝলি? বান্ধবী থামলো, একটু একটু করে হাসি চেপে ধরলো, আর দুজনের মধ্যে একটা ব্যঙ্গ মিশ্র চুপচাপ মুহূর্ত নেমে এলো। কিন্তু সেই মুহূর্তেই আখির মনে একটা অদ্ভুত সন্দেহ জাগলো। নিলয়ের আচরণ কি আসলে নিছক অহংকার, ঘৃণার প্রতিশোধ, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? হৃদয়ের মধ্যে অস্থিরতা বাসা বেঁধে গেল। নিলয় সাহস নিয়ে আজ সকাল থেকেই আখির পিছু মারিয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে যখন আখি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে দাঁড়ালো, ঠিক তখনই একে একে সব রোড থেমে গেল। নিলয় বাইক নিয়ে সামনে দাঁড়ালো, মাথার হেলমেট ধরে সে নামলো, মুখে সেই অদ্ভুত নির্লজ্জ হাসি।
চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কি আমার পিছু নিয়েছো? আরে পিছনে নেই নাই, আপনি তো আমার গার্লফ্রেন্ডের খবর তো রাখতেই হবে। চুপ বেয়াদব, আমি কখন তোমার গার্লফ্রেন্ড হলাম? নিলয় ব্যঙ্গাত্মক মুখে কিছুটা মজা মিশিয়ে বলল, এখনো বলেনি কি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছি তো, অ্যাকসেপ্ট করার দরকার নেই, বলেই দিলাম, ব্যাস হয়ে গেছে। এত সাহস আমার উপর দিয়ে কথা বলবে? তুমি কি জানো কার মুখে মুখে কথা বলছো? সাহস না থাকলে প্রেম করাই যায় না আপু। আপনি রাগ করলে আর আমি তাতে মজা পাই। আখি চূড়ান্ত রেগে মুখ ফিরিয়ে নিল। তার গলা কেঁপে উঠল, চোখে আগুন জ্বলতে লাগলো। সে আর নিলয়ের সঙ্গে কথা বাড়াতে রাজি হলো না। ঠেসে ঠেসে কয়েক ধাপ হেঁটে গেল। রিকশার দিকে এগিয়ে রিকশা থামিয়ে চড়ে বসলো। রিকশাওয়ালাকে না বলেই সে চেপে বসলো। বাড়ি নিয়ে চলো। নিলয় বাইকের কাছে দাঁড়িয়ে রইল। হাওয়াই দোলায় তার চুল কাঁপছে, চোখে অদ্ভুত এক স্থিরতা। আখি রিকশা ঢলে পড়ল ভিড়ে, আর নিলয়ের মুখে সেই কথা। হাসি আর সিদ্ধান্ত মিলিয়ে অজানা এক পরিকল্পনার সূচনা যেন মিলানভাবে ফুটে উঠল। বাইকের সামনে দাঁড়িয়ে একটু দূরে তাকিয়েছিল। হঠাৎ নিলয়ের ফোনটা বেজে উঠল। কলটি নীলার, নিলয়ের ছোট বোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ভাইয়া ভাইয়া আমার জন্য ফুচকা আনিস। নিলয় সাইডের বাইকটাই চাপ দিয়ে এগিয়ে এসে বলল, তোর কি প্রতিদিন ফুচকা খাওয়া লাগে? আমার বাবার টাকা আমি খাই, তাতে তোমার কি? তাহলে তোর বাপকে আনতে বল, আমার কাছে কেন বলছিস? নীলা চট করে পাল্টা জবাব দিল। তার গলা মিষ্টি হলো, কথাগুলো ঝাঁঝালো। আমার বাপের কাজ আছে, তোর মতো বেকার হয়ে ঘুরে বেড়ায় না। আমি বেকার নই, আমি পড়াশোনা করছি। কোন ঘোড়ার টিমের পড়াশোনা করছো তুমি? আমি খুব ভালো জানি, সারাদিন বাইক নিয়ে ঘোরাফেরা করো। দুজন ভাই বোনের কথা ওঠানামা করে উঠল। ফোনের ওপারে ঝগড়া, দুপাশের ঠোঁটেই কোনটা একটু কুঁচকে উঠল। নীলয় সামান্য অপরাধবোধ, নীলার বেশিরভাগই খুনসুটি। তারা একে অপরকে টোপ ছোটাছুটি করে, আবার দুজনে নেড়ে ঢাকঢোলের মতো কথা বলছে। শেষে নীলয় খানিকটা থেমে যায়, কণ্ঠটা মিশে যায়, আর ধীর ও নম্রতার এক ধাঁচে, মায়া আর ক্লান্তির মিশ্রণে। ঠিক আছে ঠিক আছে, এত ঝগড়া করিস না, আমি ফুচকা আনবো। দ্রুত আনিস, না হয় রাগ করবো। নিলয় হেসে ফোন থামালো, হেলমেট ঠিক করে ধারালো। মৃদু হাওয়ায় চুল উঠতে থাকলো। তার মুখে এক হাসি ফুটলো। নীলার ছোটোখাটো রাগ, বিরক্তি, নীলার এহই মায়া, সব মিলিয়ে তার মন ছোট্ট একটা উষ্ণতায় ভরে উঠল। বাইকের স্টার্ট চাপলো, আর নিলয় পেছনে কাঁধে একেবারে হালকাভাবেই পড়ল। আচ্ছা, একবেলা ফুচকা আর কি? বিকেলে নিলয় বাড়ির দরজা ধাক্কা দিয়ে ঢুকতেই বাবা তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কেমন চলছে? নিলয় কাজ সামান্য কমিয়ে শান্ত গলায় বলল, ভালো বাবা। বাবার চোখে একটা অপ্রকাশিত উদ্বেগ হাসি মিলল। তিনি একটু এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলেন, ভালো বলবি না? পড়াশোনা তো দেখতেই পাই না, সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াও। নিলয় কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। বাবা এক লহমায় তার চেহারা খেয়াল করে বুঝলেন যে এই সহজ উত্তরটা পুরোটা নয়। বাবা একটু কড়া স্বরে কিন্তু আদর মেশানো হুকুমে বলেন, রাগ জেদ একটু কমাও। রাগ আর জেদ তো মানুষের পতনের মূল। খুব বেশি জেদ পুষলে হারটা তোমারই হবে। নিলয় বাবার কথা চুপচাপভাবে শুনল। মুখে কোনো উত্তর নেই, শুধু এক চুপচাপ সূক্ষ্ম হাঁচোড়া। ঘর থেকে নীলার উচ্ছ্বাসের শব্দ এলো। সে টিভির সামনে বসে ফুচকা চিবুচিব করে মিষ্টি করে বলল, ভাইয়া ফুচকা খা, আর খেলেই দেখিস কেমন মজা। রান্নাঘর থেকে মা হাবুডুবু করে পাতে পাতলা হাত বাড়িয়ে দিচ্ছেন। চুলায় কড়াই আর পাতিলে উষ্ণতার গান। মায়ের কাজের পাতারা ঘরের মধ্যে শান্তি ছড়িয়ে দিচ্ছে। নিলয়ের মা একপাশে দাঁড়িয়ে হাসি মুখে বলেন, তোর রুমে গিয়ে বিশ্রাম করে নে, খেতে বসিস পরে। নিলয় মায়ের কণ্ঠে এক অদ্ভুত তৃপ্তি পেল। সেই সামান্য মাতৃস্নেহে যেন তিনি কিছুটা নরম হলেন।
তবু তার চোখে সেই আগেরই একটা নিঃশব্দ কঠোরতা মিশ্র সিদ্ধান্ত ছলছল করে আছে। বাইরে যা ঘটল তার হিসাব মনে যায়নি, এই হিসাব তার মনের কোনো কোণে এখন লেখা আছে। তিনি নিঃশব্দে ভেবে নিলেন সব ঠিক আছে, আজ ফুসকা নিয়ে নীলার খুশি মিটবে, কিন্তু অন্য কোনো সময়ে তার কাজ শুরু হবে। পরের দিন ভোর থেকে নিলয়ের মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আজ আখিকে দেখবে, আজ হয়তো একটু বেশি কথা হবে। ভার্সিটির প্রাঙ্গণে ঢুকতে সে হঠাৎ আখিকে দেখতে পেল। কালো থ্রি পিসে আখিকে যেন অন্যরকম লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। আহ, কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে কালো পরি নেমে এসেছে। নিলয়, তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? আরে ফ্ল্যাট কেন করব, আমি তো শুধু আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করছি। খবরদার, আমাকে গার্লফ্রেন্ড বলবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। নিলয় কাজ ঝাঁকিয়ে দুষ্টিমি ভরা কণ্ঠে বলল, কি যে বলেন, সিনিয়র জুনিয়র এসব কি প্রেম ভালোবাসার মাঝে বাধা হতে পারে? আমি তো আপনার প্রেমেই ফেসে গেছি, এখন চাইলে আর সরা সম্ভব না। আখির মুখ লাল হয়ে গেল রাগে, ঠোঁট কামড়ে সরে গেল ভিড়ের ভেতরে। নিলয় দূর থেকে দাঁড়িয়ে সব দেখে হেসে বলল নিজের মনে, যতই রাগ করুন না কেন, একদিন কিন্তু আপনি হাসতে হাসতে বলবেন, হ্যাঁ আমি তোমার। ক্যাম্পাসের একটি বগি বেঞ্চে নিলয় আর তার বন্ধুরা বসে পড়ল। রোডের পাশ দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে, কিন্তু তাদের চোখ দুজনের মধ্যে আটকে। বন্ধু হেসে চোখে ছলছল করে জিজ্ঞেস করলো, তুই কি সত্যি আঁখি আপুর প্রেমে পড়েছিস? কেন, আমার ভালোবাসা নিয়ে কি তোর সন্দেহ আছে নাকি? বন্ধু একটু লাজুক আবার কৌতূহলী মিশ্র স্বরে বলল, আসলে সেই রকম না, একদিনেই প্রেমে পড়ে গেলি, সেই জন্যই বলছিলাম আর কি। প্রেম ভালোবাসার কি আর বছর ঘুরে হবে নাকি? একদিনেই ভালোবাসা হয়েছে, আর কি লাগবে? বন্ধু চুপচাপ হেঁটে কিছুটা সন্দেহ ভরা দৃষ্টিতে তাকালো, চোখে এক প্রশ্ন উকি মারল। সত্যি ভালোবাসিস নাকি? অন্য কিছু তো না? আরে কি যা তা বলছিস, ভালোবাসার ভিতরে আর কি থাকবে, শুধু ভালোবাসা যথেষ্ট। বন্ধুর মুখে আর কিছু না বলে মাথা হেলিয়ে হেসে নিল। দুজন মিলিয়ে ব্যাগ কাঁধে তুলে নিল, ক্লাসের দিকে রওনা দিল। নিলয়ের মন ভেতর ভেতর এখনো উত্তেজনায় জ্বলছিল, চোখে সেই অদ্ভুত স্থিরতা। আর বন্ধু যেন বুঝতেই পারল না নিলয় আসলে কি শুধু প্রেমে ফেসে গেছে, নাকি গভীর পরিকল্পনা আছে যা সে এখন প্রকাশ করতে চায় না। ক্লাসরুমের দিকে হেঁটে চলার পথে বাতাসের সাথে নিলয়ের ধীরে ধীরে ফিসফিস করা হাসিটা যেন কোনো অদৃশ্য গল্পের সূচনা। ক্লাস শুরু হয়েছে, শিক্ষকের গলায় থেমে থেমে আজকের পাঠ চলছে। ছাত্ররা টেবিলের উপর নিভৃতে বসে আছে, তবুও নিলয়ের চোখ একটুও ক্লাসে নেই। সে ধীরে ধীরে কক্ষের একটা কোণে চলে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। বাইরে আকাশে নীলার মাঝে শুধু আখির রূপই চোখে ভাসছে। আখি ক্লাসের মাঝে হঠাৎ নিলয় তার জানালার পাশে দাঁড়ালো। এখানে কি করছো বেয়াদব? দেখছো না ক্লাস চলছে আমাদের? নিলয় চুমুক কণ্ঠে, চোখে অদ্ভুত এক বিষণ্ণতা আর হালকা হাসি মিশিয়ে বলল, আপনাকে দেখতেই ইচ্ছে করছিল, তাই দেখছি। এটা কি মজা পেয়েছো? স্যার দেখলে কি বলবে? যা খুশি বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই। এখান থেকে চলে যাও, না হলে থাপ্পড় মেরে লাল করে ফেলবো। নিলয়ের চোখে অদ্ভুত এক দীপ্তি জাগে, ঠিক যেন সব বাধা শ্রেণীর ভাঙ্গনও সে হাস্যরত খুঁজে পায়। সে থাম করে একবার আখির দিকে তাকিয়ে বলে, আপনার থাপ্পড়ও আমার কাছে মিষ্টি লাগে। আখির গালটা একটু লাল হলো, রাগ আর লজ্জার মিশ্র প্রতিক্রিয়া। ক্লাসরুমে কিছুটা হালকা অচল পরিবেশ নেমে এলো। শিক্ষকের গলার স্বর সামান্য কেঁপে গেল, আর পাশের ছাত্ররা কৌতূহলে তাদের কণ্ঠ চেপে রাখল। জানালার গ্লাসে নিলয় ও আখি দুজনে এক ফ্রেমে ধরা পড়ল। একটি শান্ত চাহনি আর একটি অগ্নিকণ্ঠ। ক্লাস শেষ হতেই আখি এবং তার বান্ধবীরা বাইরের দিকে এগোতে লাগলো। তুই একটু দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে। আগে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে গেল। বাতাসে হালকা শব্দ, শুধু তার প্রতিধ্বনি ভেসে আসছে।
ঠিক সেই মুহূর্তে নিলয় চুপি চুপি ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। হঠাৎ হাত দিয়ে দরজা বন্ধ করে দিল। আখি থমকে গেল, চোখ বড় হয়ে তাকালো। নিলয় ধীরে ধীরে এগিয়ে এসে আখির ঠোঁট কামড়ে কিস করতে শুরু করলো। আখি প্রথমে ঠ্যাস দিয়ে ঠেলছিল, কিন্তু নিলয় দুষ্টু দৃঢ়তা দেখে কিছুক্ষণ পরে সে থেমে গেল। কিছুক্ষণে কিসের পরে আখি হঠাৎ ধাক্কা দিয়ে দূরে সরে গেল। আগুন চোখে গালের রং এবং কণ্ঠের রাগের ঝলক। বেয়াদব, তোমার আবার সাহস কি করে হলো আমাকে আবার কিস করার? এতে সাহসের কি আছে? আমি আমার গার্লফ্রেন্ডের কিস করেছি। আখি চোখ চকচক করে কটাক্ষ করে বলল, তুমি কিন্তু তোমার মাথা ছাড়িয়ে যাচ্ছ। আমি কোনো মাত্রা ছাড়াইনি, আমি শুধু আপনাকে একটু আদর করছি। আখির রাগ এবং লজ্জা মিশ্রিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকলো। মনে মনে সে ভাবল, এই ছেলেটি ঠিক যেন কোনো নিয়মের বশে চলে আসে, আর সে নিজেই এই খেলায় বাধ্য হয়ে ফেঁসে যায়। ওয়াশরুমের ভেতর আখি রেগে চিৎকার করে বলল, বেয়াদব, তোমাকে যেন আমার সামনে আর না দেখি। নিলয় হেসে চোখে সেই রহস্যময় দীপ্তি মিশিয়ে বলল, এটা তো হবে না, আমি সব সময় আপনার আশেপাশেই থাকবো, আপনি চাইলেও সরাতে পারবেন না। আখির গায়ে আগুন ছড়িয়ে গেল, রাগে চোখ লাল হয়ে উঠল। সে ওয়াশরুমের দরজা খুলে বাইরে চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে শ্বাস নিয়েই হালকা ঠান্ডা চেষ্টা করছিল। তার পাশে বান্ধবী এসে বলল, কি রে, এত রাগ কেন? এই নিলয় বেয়াদবটা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ও আবার কি করেছে? এত রাগছিস কেন? আখির চোখে অগ্নি আর মুখে চওড়া রাগ ধরে বলল, অনেক কথা, এখন এসব বাদ দে, মেজাজ গরম হচ্ছে, চল বাড়ি যাই। রাস্তায় ধীরে ধীরে হেঁটে চলল দুজন। আখি মনে মনে ভাবছে, নিলয় শুধু এক দুষ্টু জুনিয়র নয়, তার ভেতরে এক অদ্ভুত সাহস যা তার শান্ত জীবনটা ঢেলে দিচ্ছে। আর বান্ধবী পাশে বসে হেসে বলছে, এখন বুঝেছিস কেন আমরা বলি যে ছেলেটা একবার যার প্রেমে পড়ে তার পিছু ছাড়ে না? আখি গায়ে ঠান্ডা বাতাস লাগাতে লাগলো, কিন্তু হৃদয়ের ভেতর অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছে। নিলয়ের সাহস, তার অমোঘ চেষ্টা, আর নিজের রাগের মধ্যে লুকানো আকর্ষণ। সে জানে আজকের রাগ যতটা শক্ত, নিলয়ের প্রতি কৌতূহল ততটাই বেড়ে গেছে। বাড়ির দিকে হেঁটে চলতে চলতে আখি মনে মনে করল, নিলয়কে একেবারে সহজ সরাতে পারবে না। তার এই দুষ্ট সাহস ও পরিস্থিতি যেন তার জীবনের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে। আখি বাড়িতে ফিরে এসে বিষণ্ণ চোখে ব্যাগটা কেবল ছুঁড়ে দিল। বই ভরা ব্যাগটা মেঝেতে গিয়ে ঠাস করতেই বাড়ির ছোট্ট শান্তি যেন এক মুহূর্তে ভাঙল। মায়ের কণ্ঠা কিছুটা ধীর। একসাথে মা আবারও সময়ের স্বভাবসুলভ ও কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, এত রেগে কেন? কি হয়েছে? হ্যাঁ, আখি মুখের ভঙ্গিটা ধরেই বুঝিয়ে দিল, কিছুই নয়, শুধু দুঃখ। সে অল্প একটি হাসি দিয়ে বলল, কিছু না মা, এমনি। কথাটা শেষ করে সে তাড়াতাড়ি রুমের দিকে গিয়ে দরজাটা হঠাৎ করে বন্ধ করে দিল, আর যাতে কেউ ঢুকতে না পারে। নিজের মতো করে একটু বসলো। কোনো অস্থিরতা, কোনো অপমান সব মিলিয়ে মনটা কাঁপছিল। তবুও সেই রাগ যতই গভীর হোক, অনুভবগুলো আর কেবলই শব্দে মিশল না। সে চকচকে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ঝর্ণার কলটা টেনে দিল। ঠান্ডা পানির ঝর্ণা কানে পানি ফোটানোর মতো ঝরে পড়ল। আখি ধীরে ধীরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল। কাঁধ থেকে ভিজে যাওয়া তরঙ্গের মতো পানি তার চুলে গাল পেরিয়ে গলায় টকটকে হয়ে পড়ে। ঠোঁটগুলো নিজের মোহে আটকে রাখা ক্ষত চিহ্ন মুছতে লাগলো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে। ঠোঁটের কোণটা সাফ করলো, যেন সে নিজেই সেই অপমানের ছাপ মুছে দিতে চায়। পানি ঠোঁটের উপর পড়লে যেন লাজ, লজ্জা আর রাগ আলগা হতে লাগলো। কিন্তু মনে মনে কথা আরেকটু কঠিন, একদম নির্ভেজালভাবে প্রতিধ্বনিত হলো, তুমি আমায় ভালোবাসো না নিলয়? হঠাৎ করে বেপরোয়াভাবে এসে আমাকে কিস করো, আমি এটা মোটেও সহ্য করব না। জলের ঝনে সে নিজেকে কাঁধে ভর করে দাঁড়ালো, চোখ বন্ধ করে একটু গা সটকে নিল। শ্বাস সযত্নে নিয়ে মনকে সামলালো। ভেতরে কষ্ট, লজ্জা আর ক্ষোভ সব মিলিয়ে একটা অদ্ভুত দ্বিধা তৈরি করেছিল। রাগ আছে, কিন্তু সেই রাগের পেছনে লুকিয়ে আছে কৌতূহল আর একই সাথে বিরক্তির সোনালি সংকোচ। আজ যা হলো
তা ভুলে গেলে চলবে না। তুমি আমাকে অশ্রদ্ধা করলে তার ফল ভোগ করবে। দরজা ধাক্কা দিয়ে খুলে সে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো, মায়ের হাতে কড়াইতে ভরা গন্ধে রান্নাঘরে ঠান্ডা বেলুন ঝলমল করে উঠল। কিন্তু আখির চোখে এখন ভিন্ন আভা, রাগ আর অনীহা মিশে থাকা, আর সেই সঙ্গে সংকল্প যে কোনোভাবেই নিজের সীমারেখা রক্ষা করবে সে। রাতে খাবার খাওয়ার সময় আখি অল্প মনমরা মুখে প্লেটে হাতে বসেছিল। মা নরম কণ্ঠে বলেন, আখি, কাল ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, একটা দাওয়াত আছে। আখির কপালে ভাঁজ দিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় দাওয়াত? তোর বাবার বন্ধুর বাসায়, তাদের কাল বিবাহ বার্ষিকী, তাই আমাদের সবার দাওয়াত দিয়েছে। আচ্ছা, তাহলে কাল ভার্সিটি যাব না। মায়ের চোখে সন্তুষ্টির ঝলক ফুটল। খাবারের প্লেট সামলে আখি ধীরে ধীরে নিজের মনের মধ্যে ভাবতে লাগলো, বাড়ির এই ছোট্ট খবর নিলয়ের সঙ্গে আজকের ঘটনার পর কিছুটা স্বস্তি এনে দিচ্ছে। কিন্তু একই সাথে তার মন জানে নিলয়ের সাহস, তার রাগ দুটোই এখনও ভেতরে গোজানো আছে। পরের দিন সকাল থেকে আখির মনটা কিছুটা অস্থির ছিল। পোশাকের দরজা খুলে সে নিজের জন্য সুন্দর মসৃণ শাড়ি বেছে নিল, হালকা লাল নেভি ব্লু মিশ্রণ, যার উপরে সূক্ষ্ম ধাতব কড়াই ঝলমল করছে। আভিজাত্যের সঙ্গে তার স্বাভাবিক গম্ভীরতা মিশে যেন এক অদ্ভুত প্রভাব তৈরি করেছিল। আখি মা বাবার সঙ্গে বসে গাড়িতে চেপে তার বাবার বন্ধুর বাসার দিকে রওনা দিল। পথের মাঝেই কিছুটা নীরবতা, কিছুটা উত্তেজনা, মনের ভেতরে আবার নিলয়ের কথা ভেসে আসছে। বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে অতিথিদের হাসি, আলো আর সাজসজ্জা চোখে পড়ল। কিন্তু আখির নজর হঠাৎ থমকে গেল। নিলয় সেখানে দাঁড়িয়ে আছে, তার চোখে নরম হাসি, তবে ভেতরে ভেতরে রহস্যময় উচ্ছ্বাস। নিলয় তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি এখানে? আখি অল্প হেসে চোখ সামান্য কপালে ভাঁজ করে বলল, আমি আমার বাবার বন্ধুর বাসায় এসেছি। নিলয়ের চোখ একটু বড় হয়ে গেল, তারপর সে হেসে বলল, আর এটা তো আমাদের বাসা। আজ আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী, তার মানে আপনি আমাদের বাসায় এসেছেন? আখির ভেতরে মনটা হালকা বিরক্তিতে কেঁপে উঠল। মনে মনে ভাবল, আগে জানলে আমি কখনো আসতাম না। ভালোই করেছেন, আমাকে আর জোর করে আনতে হলো না। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলে গেল। আখির ভেতরে রাগ আর বিরক্তি। দাওয়াতের কক্ষে সবাই মিলেমিশে হাসি মজায় ব্যস্ত। অতিথিদের মধ্যে নিলয়ের মা একটু এগিয়ে এসে আখির দিকে তাকালো, চোখে উজ্জ্বল আনন্দ, মুখে কোমল হাসি। এসো আখিমা, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম, আর দেখা হয়নি। বড় হয়ে অনেক সুন্দরী হয়ে গেছো। আখি একটু লাল হয়ে হাত সামলালো, চোখে ভীতি আর আনন্দের মিশ্রণ, হালকা কণ্ঠে বলল, ধন্যবাদ আন্টি। এসো, আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দিই। আমি ওকে চিনি আন্টি, আমাদের ভার্সিটিতে পড়ে। নিলয়ের মা চোখে উচ্ছ্বাস, কণ্ঠে মিষ্টি কণ্ঠস্বর দিয়ে বলল, ও, তাহলে তো ভালোই, তোমরা আগে থেকে একে অপরকে চেনো। আখি মুখে সামান্য হাসি ফোটালো, মনে মনে ভাবল এই ছোট্ট পরিচয়, কিন্তু নিলয়ের মার চোখে যে উষ্ণতা, তা মনে হচ্ছে আজকের দিনকে আরও আরামদায়ক করে তুলেছে। নিলয় ও পাশে হেসে দাঁড়িয়ে আখিকে চুপচাপ দেখছে। তার রাগার বিরক্তি কিছুটা কমে গেছে, শুধু চোখে কৌতূহল ও মিষ্টি দুষ্টু দৃষ্টি রয়ে গেছে। দাওয়াতের কক্ষের ভিড়ের মাঝে সবে হেসে খেলছে, আলো ঝলমল করছে। খাবারের প্লেট হাতে থাকা অতিথিরা কথাবার্তায় ব্যস্ত, আর আখি তার মা বাবার পাশে দাঁড়িয়ে মৃদু হাসি ধরছিল। ঠিক সেই মুহূর্তে নিলয় হঠাৎ এক জাপটে আখির হাত ধরে টেনে নিল। চলুন, আমি আপনাকে একটু দেখাতে চাই। নিলয়, তুমি কি করছো এত ভিড়ের মধ্যে? বেশি বাড়াবাড়ি করছো। নিলয় আখিকে তার ঘরে নিয়ে গেল। আখির রাগ নিলয় কোনো কথাই পাত্তা দিল না। ধীরে ধীরে আখির কাছে এগিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরল। আখি ঠেলতে চেষ্টা করলো, কিন্তু নিলয়কে সামলানো সম্ভব হলো না। নিলয় চোখে অদ্ভুত দীপ্তি নিয়ে আখির ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল, হালকা চাপ দিয়ে কিস শুরু করলো। আখির গাল লাল হয়ে গেল, কিন্তু সে থেমে গেল না। অসাধ্য চেষ্টা করে নিজের রাগ সামলাচ্ছিল। নিলয় একটু থেমে ধীর স্বরে বলল, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে, শাড়িতে একদম বউ লাগছে। আমি আর নিজেকে সামলাতে পারছি না।
আখি প্রচণ্ড রেগে ফেটে পড়ল। সে ধাক্কা দিয়ে নিলয়কে সরাতে চাইল, ছাড়ো, আমি বলছি নিলয়, ছাড়ো, ভালো হবে না। কিন্তু নিলয় থেমে থাকলো না। সে আবার ধীরে ধীরে আখিকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁট কামড়ে কিস করা শুরু করলো। আখির আগে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু নিলয়ের দৃঢ় হাত তাকে আটকাচ্ছিল। নিলয় হালকা হাসি দিয়ে আখির কানের কাছে ফিসফিস করলো, তোমার রাগ যতই হোক আমি তোমার পাশে থাকবো। আর আজ আমি তোমাকে ছাড়া শান্ত থাকতে পারছি না। আখির চোখে রাগ, লজ্জা আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। সে ঠেলাচ্ছিল, কাঁপছে, আর ভিতরে জানে নিলয় আজ একেবারে ছাড়বে না। ঘরের চারপাশে আলো, ভিড়ের আওয়াজ এবং এই দুষ্টু উত্তেজনা সব মিলিয়ে এই মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ঘরের উত্তেজনা শেষে আখি তাড়া দিয়ে নিলয়ের হাত থেকে মুক্তি পেল এবং দ্রুত ঘরের বাইরে চলে গেল। বাতাসে হালকা ঠান্ডা লাগলো, কিন্তু আখির রাগ আর লজ্জা এখনও কমেনি। মা সঙ্গে পাশে এসে তাকালেন এবং অবাক কণ্ঠে বলেন, কিরে, তোর ঠোঁটে আবার কি হলো? ফুলে গেছে কেমন এমন যেন? আখি হালকা লজ্জা নিয়ে মুখ লুকাতে লুকাতে বলল, মা, পিঁপড়া কামড় দিয়েছে। মা কিছু বুঝতে না পেরে শুধু মাথা নেড়ে হাসলেন, কিন্তু আখি ভেতরে রাগে ফেটে পড়ল। মনে মনে সে নিলয়কে 100টা গালি দিতে চাইছিল। বেয়াদব, তোর জন্য আজ আমার মান সম্মান শেষ হয়ে যাবে। মনের ভেতরে সে এক একটা কথা ঘুরছিল। নিলয় তার আগের সব নিয়ম ভেঙে দিয়েছে, তার রাগের সীমা অতিক্রম করেছে। কিন্তু আখি জানে, রাগ যতই বাড়ুক তাকে নিজের মান সম্মান রক্ষা করতে হবে। আখি ঠোঁট মুছে নিল, চোখে রাগের আভা, আর ধীরে ধীরে নিজের রাগ সামলে নিল। রাতের আকাশ ঘন কালের মতো, বাড়ি শান্ত। আখির মা বাবা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ঠিক সেই মুহূর্তে নিলয়ের মা একটু এগিয়ে এসে বলেন, আপা, আজকে আখিকে রেখে যান না, ও আমার সঙ্গে 2 দিন থাকুক। কি বলছেন আপা? আখি থাকতে রাজি হবে না। নিলয়ের মা মনোযোগ দিয়ে বলেন, আপা, আমি ওকে বলবো ও যেন থেকে যায় 2 দিন। ঠিক আছে, আপনি যদি পারেন তাহলে রাখেন। নিলয়ের মা আবার একেবারে দৃঢ় কণ্ঠে বললেন, মা 2 দিন থেকে যাও প্লিজ। কিন্তু আন্টি, আমার ভার্সিটি আছে। তুমি তো বললে তুমি আর নিলয় একই ভার্সিটিতে পড়ো, তাহলে তুমি নিলয়ের সাথে ভার্সিটিতে যেও এখন থেকে। ঠিক আছে, তবু আমি থাকতে চাই না। কিন্তু নিলয়ের মা জোর দিয়ে আখিকে রেখে দিলেন। নিলয় নিজেই এক কোণে দাঁড়িয়েছিল, মনে মনে হাসছে। আজকে আখি আমার বাসায় থেকে যাচ্ছে, আর আমি তার কাছে কিছুটা কাছে আসব। আখি কিছুটা বিরক্ত, কিছুটা লজ্জিত। মনে মনে ভাবছে এই 2 দিন যেন দীর্ঘ হবে। কিন্তু নিলয়ের মুখে সেই দুষ্ট হাসি তাকে আরও চঞ্চল করে তুলছে। নিলয়ের মনে আনন্দ ঢেউ। আখি তার কাছাকাছি থাকবে, আর সে জানে এর ফলে তার দিনগুলো অনেকটা রঙিন হয়ে যাবে। সারা বাড়ি যখন শান্ত, সবাই চলে গেছে, রাতের অন্ধকারের ছাদে বসে আখি আর নিলয়ের বোন নীলা হেসে খেলতে গল্প করছিল। আকাশের তারা তাদের কথা শুনছিল। যেন হঠাৎ ছাদের ধারে নিলয় পা রাখল। তোকে মা ডাকছে নীলা। নীলা একটু চোখে মুচকি হাসলো, তারপর দ্রুত নিচে চলে গেল। আখি ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো, কিন্তু নিলয় হঠাৎ তার হাত টেনে ধরল। আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? আপনার সাথে আমার কথা আছে। আখি কপাল ভাঁজ করে বলল, আগেই বলছি, তোমার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু নিলয় কোনো কথাই পাত্তা দিল না। সে আরও শক্ত করে আখির হাত ধরে টান দিল, আখিকে নিজের দিকে টেনে নিল এবং কোমর জড়িয়ে ধরল। আপনার কথা নাই থাকতে পারে, আমার অনেক কথা আছে। আখি কিছুটা চমকে চোখ বড় করে তাকালো, কিন্তু নিলয় দৃঢ় হাত তাকে ছড়তে দিচ্ছিল না। নিলয় ধীরে ধীরে আখির মাথার কাছে মুখ নিয়ে গিয়ে হালকা ঠোঁটে কিস করলো। আখি কিছুটা বিস্মিত, কিছুটা লজ্জায় চোখ নামিয়ে নিল। নিলয়, সব সময় এরকম ফালতুমি করো না। কোথায় ফালতুমি করছি? আমি তো শুধু একটু আদর করছি আপনাকে। আখি কিছুটা সরতে চাইল, কিন্তু নিলয় পেছন থেকে জড়িয়ে ধরে রাখলো। ছাদের ঠান্ডা বাতাসের মধ্যে রাগ, লজ্জা আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ দুটি হৃদয়ের মধ্যে দিয়ে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। আখির ভেতরে রাগ, বিরক্তি আর লাজ সব মিলে চোখে ঝলমল করছিল। নিলয় চুপচাপ হাসি মিশ্র কণ্ঠে ফিসফিস করল, আজকে তোমাকে ছাড়া আমি শান্ত থাকতে পারবো না।
সাদের নীরবতা রাতটাতে দুজনের মধ্যেই একটি অদ্ভুত উত্তেজনা এবং নীরব খেলা তৈরি করেছিল, যেখানে রাগ আর লজ্জা মিলেমিশে একটি মধুর দ্বন্দ্বের রূপ নিল। ছাদের রাতের বাতাসে আখির রাগ আর অস্থিরতা যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে হঠাৎ নিলয়ের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। আর কতদিন আমার সাথে এরকম বেয়াদবি করবে তুমি? নিলয়ের চোখে সেই পুরনো দুষ্টু কিন্তু গভীর চাহনি রেখে শান্ত গলায় বলল, কোথায় আমি বেয়াদপি করছি আখি? আমি তো শুধু তোমার ভালোবাসা চাইছি। এটা কিছুতেই সম্ভব না নিলয়। নিলয় মাথা কাত করে হাসল, তার চোখে অবহেলার চেয়ে জেদি বেশি। কেন সম্ভব না? আখি ঠোঁট কামড়ে নিল, কণ্ঠটা এবার একটু নরম হলো, কিন্তু রাগের আছে রয়ে গেল। তুমি বুঝতে পারছো না, তুমি আমার জুনিয়র। নিলয় যেন এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে এক পা এগিয়ে এসে আরও শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, প্রেম ভালোবাসা এসব সিনিয়র জুনিয়র কোনো ব্যাপারই না। আপনি দেখেননি কত বড় বড় তারকারা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে আর তারা কত সুখী আছে। আখি চোখ বড় বড় করে তাকালো। নিলয়ের যুক্তি যেন তাকে থামিয়ে দিল এক মুহূর্তের জন্য। আরে কিন্তু আমরা তো কোনো তারকা নই, এই সমাজ এসব মেনে নেবে না কখনো। নিলয় এবার আর হাসল না, তার চোখে এক ধরনের গভীর আগুন জ্বলে উঠল। ভালোবাসলে কেউ কখনো সমাজের ধার ধারে না আখি। আমি আপনাকে ভালোবাসি, এটাই শেষ কথা। আখি এবার একটু কাঁপল। সে যতটা সম্ভব ঠান্ডা মাথায় নিলয়কে বোঝাতে চাইল, তুমি ছোট, তুমি কিচ্ছু বোঝো না, এসব ভালোবাসা এত সহজ না, আমি পারবো না। কিন্তু নিলয় আর তার কথাই কান দিল না। তার চোখে ছিল এক ধরনের পাগলাটে আত্মবিশ্বাস। আপনি যতই না বলুন আমি তবু বলবো আমি আপনাকে ভালোবাসি। আখি ধীরে ধীরে নিলয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার চোখে রাগ, লজ্জা আর এক অদ্ভুত অস্থিরতা মিশেছিল। সে ভাবছিল যতই বোঝাক নিলয় তার কথাগুলো শুনছে না, কিন্তু নিলয়ের সেই অবিচল দৃঢ়তা তার মনে যেন হালকা কাঁপন তুলছিল। আখি ছাদ থেকে নামতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নিলয়ের সবচেয়ে কাছের বন্ধুর নামটা ভেসে উঠল। কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা কানে ধরল নিলয়। বলো কি হয়েছে? ওপাশ থেকে বন্ধুর কণ্ঠস্বর ভেসে এলো টান টান গলায়, যেন সে অনেকক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে। তুই কি কাজটা ঠিক করেছিস নিলয়? কোন কাজের কথা বলছিস তুই? বন্ধুর গলা তখন আরো ভারী হয়ে গেল। নিলয়, আমাকে বোকা বানাতে যাস না। আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তুই ভালো করে জানিস আমি কোন কাজের কথা বলছি। নিলয় হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো নিশ্চিন্তি নেই, বরং অস্বীকারের একরাশ চেষ্টা। আরে তুই ভুল ভাবছিস, তেমন কিছু না। বন্ধু এবার চুপ করে থাকলো না, ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি কখনো ভুল হতে পারি না নিলয়। চোখে যা দেখছি, মনে যা অনুভব করছি তা একেবারেই ভুল না। নিলয় নিঃশ্বাস ফেলল ভারী করে, কিছুটা অস্থিরতা ভর করল তার কণ্ঠে। শোন, এ ব্যাপারে তুই ভুলই ভাবছিস, তোর ধারণাটা পুরোপুরি ভুল। ওপাশে এক মুহূর্তে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা যেন আরও সন্দেহ আরও প্রশ্ন জাগিয়ে তুলল। নিলয়ের বুকের ভেতর অজান্তেই একটা অস্বস্তি জমে উঠল। ফোনের ওপাশে নিলয়ের বন্ধুর গলা কেমন যেন ভারী হয়ে এলো। শোন নিলয়, যা কিছু করিস ভেবেচিন্তে করিস, পরে যেন পথটাতে না হয় তোকে। নিলয় মৃদু হেসে উত্তর দিল, যদিও হাসিটা একদমই স্বাভাবিক ছিল না। আরে রিল্যাক্স কর, এমন কিছুই হবে না বুঝলি। তুই এত হালকাভাবে নিচ্ছিস বলে আমি চিন্তায় পড়েছি। মানুষ কখনো কখনো আবেগে ভুল করে বসে, আর সেই ভুল সারা জীবন বহন করতে হয়। আবেগের নামেই তো জীবন বন্ধু। আমি কাউকে ভালোবাসলে সেটা কি ভুল? ভালোবাসা কি কখনো ভুল হতে পারে? বন্ধু একটু চুপ করে থেকে বলল, ভালোবাসা ভুল না, কিন্তু সময়, সমাজ আর পরিস্থিতি ভুলকে সঠিক আর সঠিককে ভুল বানিয়ে দেয়। তুই যাকে ভালোবাসছিস সে তোকে তত সহজে মেনে নেবে বলেও তো মনে হয় না, আর সমাজ সেটা তোকে কোনো দিনও ছাড়বে না। আর ভালোবাসার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকতে হয় বন্ধু। সমাজ সবসময় তোদের মুখে সমাজ সমাজ। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এই সমাজের কথাগুলো কোনো দিন দাম রাখবে না। তুই যা ভাবছিস তাতে হয়তো সত্যিই তুই সৎ, কিন্তু এই পৃথিবী তোকে সবসময় সৎ চোখে দেখবে না নিলয়।
আমি শুধু চাই না কোনো একদিন তুই একা হয়ে গিয়ে আফসোস করিস। নিলয় এক মুহূর্ত থেমে গিয়ে গলার স্বরটা নরম করলো। তুই চিন্তা করিস না, আমি আমার সিদ্ধান্তে অনড়। আমি জানি আমি কি চাই। ওপাশ থেকে আবারও বন্ধুর কণ্ঠ ভেসে এলো ধীরে ধীরে। ঠিক আছে, তুই যা ভাবিস তাই কর, তবে মনে রাখিস আমি কিন্তু তোকে আগেই সাবধান করে দিলাম। ফোনটা কেটে গেল। নিলয় একা দাঁড়িয়ে রইল, হাতের মুঠোই এখনো ফোনটা ধরা। তার মনে একরাশ জেদ, আবার কোথাও গিয়ে একরাশ ভয়ও। বন্ধুর কথাগুলো কানে বাজতে থাকলো বারবার, কিন্তু নিলয়ের ভেতরটা জেদটা যেন আরও বেড়ে গেল। রাত গভীর হয়ে এসেছে, চারপাশে হালকা চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। আখি আর নীলা পাশাপাশি শুয়ে আছে। নীলার চোখে যেন এক অদ্ভুত ঝিলিক। কথায় কথায় সে আখিকে লক্ষ্য করছে। নীলা ফিস করে বলল, আপু তুমি জানো, তুমি সত্যিই অনেক সুন্দর। তোমাকে দেখে মাঝে মাঝে আমার হিংসা লাগে। আখি অবাক হয়ে নীলার দিকে তাকালো। নীলা মুচকি হেসে আখির হাতটা চেপে ধরল। না আপু, তুমি বুঝতে চাচ্ছ না। তোমার চুল, তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই আলাদা একটা সৌন্দর্য আছে। আমার খুব ভালো লাগে তোমাকে। আখি একটু লজ্জা পেয়ে হাসলো। উফ, এসব বাজে কথা বলো না তো। সুন্দর তো তুমিও অনেক। তোমার গালের টোলটা দেখলেও সবাই মুগ্ধ হয়ে যায়। আমি যখন তোমার মতো বয়সে ছিলাম এতটা প্রাণবন্ত আর মিষ্টি ছিলাম না। আমার টোলের কথা বাদ দিন আপু, আপনি যেই হাসেন সেই হাসিতে মনে হয় ঘরটাই আলোকিত হয়ে যায়। তুমি কিন্তু খুবই পাগল। আমি পাগলি, কিন্তু তোমার জন্যই পাগলি। জানো আপু, তোমাকে আমার একেবারে নিজের বড় বোন মনে হয়। যখন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো আমি ভাবছি তোমাকে আঁকড়ে ধরে রাখবো। আখির চোখে তখন মমতা ভেসে উঠল। সে হাত বাড়িয়ে নীলার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল। আমারও তুমি একমাত্র ছোট বোনের মতো লাগছে। আমার যদি কখনো ছোট বোন থাকতো, আমি চাইতাম সে যেন তোমার মতোই প্রাণবন্ত হয়। আপু, তুমি না আমাদের বাড়িতে থাকলে আমার অনেক ভালো লাগবে। আমরা একসাথে রান্নাঘরে গল্প করব, সিনেমা দেখব, রাতে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাবো। উফ, তুমি না সত্যি একেবারে দুষ্টু মেয়ে। তবে একটা কথা বলছি, সত্যি তোমাদের সাথে থাকলে আমিও অনেক খুশি থাকি। তাহলে কথা দাও আপু, যতদিন পারো আমাদের সাথে থাকবে। কথা দিচ্ছি, যতদিন সম্ভব থাকবো। তারপর দুজন বোনের মতো গল্প করতে করতে কখন যে রাত গভীর হলো টেরই পেল না কেউ। হাসি ঠাট্টার মাঝে একটা অদ্ভুত ভালোবাসার বন্ধনে বাধা পড়ে গেল তারা দুজন। ভোরের প্রথম আলোটা জানালা পেরিয়ে ডাইনিং রুমে এসে পড়েছে। চারপাশে নীরবতা, শুধু বারান্দা থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। আখি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসলো। টেবিল এখনও খালি, তবে রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ধোঁয়া আর রান্নার সুগন্ধ। আখি কৌতূহল নিয়ে রান্নাঘরে ঢু মারতেই অবাক হয়ে দেখল নিলয়ের মা শাড়ির আঁচল গুটিয়ে রেখে ব্যস্ত হাতে রান্নাবান্না করছেন। চুলার পাশে ভাত বসানো, আরেক পাশে তরকারি ভাজা হচ্ছে। আখি দ্রুত ভেতরে ঢুকে বলল, আন্টি কি করছেন আপনি? আমাকে ডাকলেন না কেন? আমি এসে হেল্প করতাম। নিলয়ের মা চমকে তাকিয়ে হেসে বলেন, আরে মা, তুমি আবার এখানে কেন? তুমি আমাদের গেস্ট, তুমি বসে থাকো। এসব কাজের জন্য তো আমি আছি। আখি মাথা নাড়ল, বুড়কুচকে মিষ্টি গলায় বলল, না না আন্টি, এটা তো ঠিক হচ্ছে না। আপনি মুরব্বী মানুষ আর আমি বসে বসে দেখব আপনি একা সব করছেন। এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি আপনাদের মেয়ের মতোই, আমাকে গেস্ট বলবেন না দয়া করে। তুমি সত্যিই খুব ভদ্র মেয়ে আখি, কিন্তু তোমাকে দিয়ে কাজ করানোটা আমার খারাপ লাগবে। আন্টি, সমস্যা নেই, আমাকে একটু হালকা পাতলা কাজ করতে দিন, তাতে আমারও ভালো লাগবে, আপনিও কম ক্লান্ত হবেন। নিলয়ের মা কিছুক্ষণ ভেবে অবশেষে রাজি হলেন। আচ্ছা মা, তাহলে তুমি আমার জন্য এসব সবজি ধুয়ে কাটো, আমি ততক্ষণে রুটিটা বেলে নিই। আকি খুশি মনে এগিয়ে গিয়ে কাজ শুরু করলো। হাতের কাঁথায় আঁচল গুছিয়ে নিয়ে সবজি কাটতে কাটতে সে বলল, আন্টি, আপনার রান্নার গন্ধই আলাদা। আমার মা বলতেন, যার রান্নায় ভালোবাসা মেশে তার হাতের স্বাদ আলাদা হয়। তুমি তো একেবারে মনের মতো কথা বলো মা, তাই তো তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সত্যিই আমার মেয়ের মতো। আখির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটল। রান্নাঘরে ছোট মুহূর্তটুকুই যেন এক নতুন সম্পর্কের বাধার মতো হয়ে উঠল। রান্নাঘরে তখন বড় স্নিগ্ধ আলো ঢুকে পড়েছে।
চুলায় ফুটছে দুধ, অন্য পাশে সবজির ঝোলের গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আখি ওড়না গুটিয়ে নিয়ে সবজি কেটে চলেছে মনোযোগ দিয়ে। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি, যেন এই বাতাসে সে একেবারেই নতুন নয়, অনেক দিনের আপনজন। এমন সময় রান্নাঘরে এসে ঢুকলো নীলা। চোখে তখনও আধো ঘুম, কিন্তু সামনের দৃশ্য দেখে মুহূর্তেই জেগে উঠল সে। আরে আপু, তুমি কাজ করছো কেন? আমি তো বুঝতেই পারিনি তুমি কখন উঠে এসেছো। আরে আমার তো সকালে ওঠার অভ্যাস আছে, তাই উঠেই ভেবেছি আন্টিকে একটু হেল্প করি। তুমি তখন ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। নীলা অবাক চোখে তাকিয়ে রইল, যেন তার চোখে ভীষণ ভালো লাগার চাপ ফুটে উঠল। তুমি একদম আলাদা আপু, গেস্ট হয়ে এসেছো অথচ কাজ করছো। তুমি না দারুণ। তোমাদের তো বাড়ি, আমি এখানে গেস্ট নই। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক দুষ্টু স্বর। বাহ, দেখছি গেস্ট সাহেবই ফেলে এখন রান্নাঘরে নেমে পড়েছে। সবাই ঘুরে তাকালো। নীলই দাঁড়িয়ে আছে দরজার কাছে, চুল এলোমেলো, মুখে সেই চেনা খুনসুটি ভরা হাসি। নীলয়ের মা বিরক্ত অথচ হাসি মুখে বলেন, আর বলিস না বাবা, কত করে মানা করলাম, কিছুতেই শুনলো না। বলে আমি আপনাদের মেয়ে, গেস্ট না। নীলই মুচকি হেসে খোঁচা দিল। থাক না মা, অভ্যাস করুক, ভবিষ্যতে তো কাজে লাগবে। আখির মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল, রাগে আর লজ্জে দুটোই মিশে গেল। ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, বাজে কথা বলো কেন সব সময়? নীলা খিলখিল করে হেসে ফেল, আর নীলয়ের মা মাথা নেড়ে বললেন, আহা, তোদের খুনসুটি শেষ হবে না বুঝি? আচ্ছা, এবার সবাই খেতে বসো, আমি তোমাদের জন্য নাস্তা সাজিয়ে দিচ্ছি। তিনজন মিলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। আখি ভেতরে ভেতরে বিরক্ত হলো, অজান্তেই এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল তার চারপাশে। নীলয়ের পরিবারের সাথে মিশে গিয়ে মনে হলো হয়তো এই বাড়ির সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে অজান্তেই। নাস্তা শেষ করে আখি গ্লাসটা টেবিলে রাখতেই একটু ইতস্তত করে বলল, আন্টি, আমার আজ একটা জরুরি ক্লাস আছে, আমাকে যেতেই হবে। কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে মা বললেন, আর তাতে আবার সমস্যা কি? নিলয় তো যাচ্ছে ভার্সিটিতে, তুমিও ওর সাথেই যাও, ক্লাস শেষে আবার ওর সাথে ফিরে এসো। আখি মুখ কুঁচকে আপত্তি জানালো, না না আন্টি, আমি একাই যেতে পারবো, নিলয়ের সাথে যেতে হবে না। তা তো হবে না মা, তুমি আমাদের বাড়ির গেস্ট, তোমার ভালো মন্দ নিরাপত্তা দেখা আমাদের দায়িত্ব। আর তাছাড়া নিলয় তো তোমারই ভার্সিটির ছাত্র, কাজে ওর সাথেই যাওয়া ভালো। কথার মধ্যে এমন দৃঢ়তা ছিল যে আখির আর কিছু বলার থাকলো না। অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে রাজি হলো। ভেতরে ভেতরে বিরক্তিতে কুকড়ে গেল, মুখে কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেল। বাইরে এসে দেখে নীলই ইতিমধ্যে বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সানগ্লাস চোখে, হেলমেট এক হাতে, আর ঠোঁটে চেনা হাসি। আখিকে দেখে সোজা উঠে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে ম্যাডাম, একটু তাড়াতাড়ি করুন, আমার বাইকটা কবে থেকে আপনার জন্য অপেক্ষা করছে জানেন? কতদিন ধরে ভাবছিলাম আপনি আমার বাইকে উঠবেন, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন দেখা বাদ দাও আর ফালতু নাটক বন্ধ করো, তাড়াতাড়ি চলো, আমার ক্লাস আছে। নীলয় হেসে হেলমেট এগিয়ে দিল। ঠিক আছে ম্যাডাম, আপনাকে বেশি অপেক্ষা করাতে চাই না। আখি বিরক্ত মুখে বাইকের সিটে বসলো, আঁচল আটসাট করে গুছিয়ে নিল। নীলই বাইকের ইঞ্জিন চালু করতে চারদিকে গর্জে উঠল শব্দ। সে মাথা ঘুরিয়ে ফিসফিস করে বলল, সাবধানে বসবেন কিন্তু, বাইক চালানো যেমন আমার অভ্যাস, তেমনি আপনাকে সামলে রাখা আমার দায়িত্ব। চুপ থাকো, বেশি কথা বলো না। বাইক চলতে শুরু করলো। শহরের ভিড় পেরিয়ে বাতাস আসছে পড়ল আখির মুখে। আঁচল উঠতে লাগলো পেছনের দিকে। আখি ভেতর ভেতর বিরক্ত হলো, অজান্তে তার ঠোঁটের কোণে এক অদ্ভুত অনুভূতির ছাপ ফুটে উঠল। নীলয়ের চোখ তখনও আয়নায় আখির মুখ ঘুরছিল। তার ভেতরে যেন এক অদম্য তৃপ্তি, কারণ অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। আখি তার বাইকে বসেছে। সকালের বাতাস ভেদ করে নীলয়ের বাইক এসে থামলো ভার্সিটির গেটের সামনে। ক্যাম্পাসে ঢুকতেই অনেকের চোখ বাইকের দিকে ঘুরল। বাইকের পেছনে সোনালি রঙের ড্রেস পরা আখি যেন চারিদিকে আলাদা আলো ছড়িয়ে দিল। বাইক থামতেই আখি তাড়াহুড়ো করে নেমে পড়ল। ওনা ঠিক করে নিয়ে একবারও নীলয়ের দিকে তাকালো না, সোজা মাথা নিচু করে ভিতরে চলে গেল। মুখে স্পষ্ট বিরক্তি, যেন কেউ জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু চারপাশের ছাত্রছাত্রীরা একে একে ফিসফিস শুরু করলো। ওই দেখ,
সিনিয়র আখি আপু বাইকে এসেছে নিলয়ের সাথে। এই আবার কেমন কেস? এমন সময় নিলয়ের বন্ধুরা দৌড়ে তার কাছে এসে দাঁড়ালো। সবার চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। একজন কাঁধে চাপড় মেরে বলল, কিরে বন্ধু, ব্যাপার কি? প্রথম দিনেই তো দেখি দারুণ সেটিং করে ফেলেছিস নাকি? নিলয় মুখে ভীষণ সিরিয়াস ভাব এনে মাথা নাড়ল। আরে না রে, তেমন কিছু না, ভুল বুঝিস না। একজন ভুরু উঁচিয়ে দুষ্টু ভঙ্গিতে বলল, না মানে, তোর বাইকে সিনিয়র আখি আপু এলো কি করে? শুধু শুধু কোনো মেয়ে তো তোকে বেকায়দায় ফেলতে আসবে না? আসলে ব্যাপারটা অন্যরকম। আখি আমার বাবার বন্ধুর মেয়ে, কদিনের জন্য আমাদের বাসায় এসেছে, তো কাকতালীয়ভাবে ওরাজ ভার্সিটিতে আসার দরকার ছিল। আম্মু বলে দিলেন আমি যেন ওকে সাথে করে নিয়ে আসি। ব্যাস এইটুকুই কাহিনী। সব বন্ধুরা একসাথে হো হো করে হেসে উঠল। আরে বাবা, কাহিনী তুই যেভাবে বলছিস আমরা কিন্তু তা মানছি না। হ্যাঁ রে, আমার নাকে তো অন্যরকম গন্ধ আসছে। মনে হচ্ছে খুব শীঘ্রই সেটিং হয়ে যাবে তোমাদের। আজকে তো শুধু বাইকে চড়লো, কাল না আবার হাত ধরে হাঁটতে দেখি। বন্ধুরা খিলখিল করে হাসতে লাগলো। কেউ শীষ বাজালো, কেউ বা চোখ টিপে ইশারা দিল। নিলয় প্রথমে গম্ভীর মুখ রাখার চেষ্টা করলো, তারপর ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে মাথা ঝাঁকালো। তোমাদের যত ইচ্ছে মজা করো, আমি কিন্তু যা করছি ভেবে চিন্তেই করছি। বন্ধুরা তখন আরো মজা করে নানান কথা বলতে লাগলো। তাহলে তো ব্যাপার সিরিয়াস। আচ্ছা, আমাদের ভাবি কখন ট্রিট দেবে? এই দেখিস, তুই মুখে যতই না বলিস শেষে কিন্তু কপালে আখি আপুই লেখা আছে। নিলয় ভেতরে বেশ খুশি হলেও মুখে কিছু বলল না, শুধু সেই রহস্যময় হাসিটাই আবার ফুটে উঠল ঠোঁটে। ক্লাস শেষ হতেই আখি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। লাইব্রেরির নিস্তব্ধ পরিবেশ সময়ই তার ভীষণ প্রিয়। শান্ত শান্ত পরিবেশ, বইয়ের ঘ্রাণ, সব কিছু মিলিয়ে যেন অনেক দুনিয়ায় নিয়ে যায় তাকে। টেবিলে বসে আখি একটা মোটা বই খুলে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো, কিন্তু তার সেই শান্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরেই হালকা কাশির শব্দ শোনা গেল পাশে। আখি বিরক্ত হয়ে তাকাতেই দেখলো নিলয় দাঁড়িয়ে আছে, মুখে চওড়া হাসি। এখানে এসেছো কেন? এটা লাইব্রেরি, দুষ্টুমি করার জায়গা নয়। লাইব্রেরি শুধু পড়াশোনার জন্য নাকি? মাঝে মাঝে কারো মনও চুরি হয় এখানে। এসব বাজে কথা বন্ধ করো, আমি সিরিয়াসলি পড়ছি। নিলয় চেয়ার টেনে বসে পড়ল তার পাশে। আমি তো ভাবলাম তুমি একা একা বোর হচ্ছ, তাই একটু এন্টারটেইন করতে এলাম। তোমাকে কে বললো আমার এন্টারটেইনমেন্ট দরকার? নিলয় কৌশলী ভঙ্গিতে বই খুলে দেখালো। আচ্ছা, আমি চুপচাপ বসে থাকবো, তুমি পড়ো। তবে একটা কথা, তোমাকে না দেখলে আমার মন বসে না বইয়ে। তুমি না একেবারে অসহ্য। কিন্তু মনের ভেতরে কোথাও মন একটু অদ্ভুত অনুভূতি কাজ করছিল। বিরক্তির সাথে সাথে একটুখানি অচেনা টানও আছে, যা সে নিজেও স্বীকার করতে চাইল না। অন্যদিকে নিলয় বুক ভরে হেসে নিল। আসলে আখিকে বিরক্ত করাটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। সে জানে আখির মুখের বিরক্তি আর চোখের রাগই তার কাছে সবচেয়ে মিষ্টি দৃশ্য। লাইব্রেরির নীরব পরিবেশ কিছুটা সময় কাটানোর পর আখি অবশেষে বই বন্ধ করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। অনেকটা সময় পড়াশোনা করেছি, তাই মাথাটাও কিছুটা ভারী লাগছিল। ধীর পায়ে দরজার দিকে এগোতে দেখল নিলয় ইতিমধ্যেই তার চেয়ে আগে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে দুষ্টু এক ধরনের হাসি। আখি তাকে উপেক্ষা করে দ্রুত পা বাড়ালো দরজার দিকে, কিন্তু ঠিক দরজার মুখে আচমকা নিলয় তার হাত টেনে ধরল। আখি বিস্ময়ে কিছু বলার আগে নিলয় তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তটা এতটা হঠাৎ আর অপ্রত্যাশিত ছিল যে আখি প্রথমে স্তব্ধ হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে উঠে এলো। 2 সেকেন্ডের মাঝে আখির জোরে ধমকে 2 সেকেন্ডের মধ্যেই আখি জোরে নিলয়কে ঠেলে সরিয়ে দিল। মুখটার আগে লাল হয়ে গেছে। বেয়াদব, তুমি আবার আমাকে কিস করলে? তোমার সাহস হলো কিভাবে? নিলয় এক চিলতে হাসি দিয়ে একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আরে এইসব নিয়ে এত বড় ইস্যু করার কি আছে? এটা কোনো ব্যাপার না। এখন তাড়াতাড়ি চলুন, মা বারবার ফোন দিয়ে তাড়া দিচ্ছে, দেরি করলে উনি বকবেন। তুমি আসলেই সীমা জানো না নিলয়। সীমা টিমা কিছু বুঝি না আমি, শুধু জানি
তোমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলার চাইতে তাড়াতাড়ি বাসায় ফেরা বেশি জরুরি। তাই প্লিজ এই নাটক বাদ দিয়ে চলো। কথাটা বলে নিলয় হেঁটে সামনে চলে গেল। আখি দাঁড়িয়ে রইল, বুকটা দ্রুত ওঠানামা করছে। অপমান আর রাগ এক অদ্ভুত অস্বস্তি মিশে একাকার হয়ে আছে ভেতরে। সে মুঠো বেঁধে দাঁত চেপে বসল। একেবারে অসহ্য ছেলে। তবু আর উপায় নেই, দাঁড়িয়ে রাগ ছাড়ার চেয়ে নিলয়ের সাথে হেঁটে যাওয়াই বাস্তবিকভাবে সঠিক। তাই গম্ভীর মুখে আখি ধীর পায়ে তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। নিলয় মাঝে মাঝে পিছন ফিরে তাকে খুনছুটি ভরা হাসি দিয়েছিল, আর আখি প্রতিবারে চোখে আগুন জড়িয়ে তাকাচ্ছিল। নিলয় আর আখি বাসায় ফিরল। বাইক থেকে নামতেই নিলয়ের মা দরজায় দাঁড়িয়েছিলেন। দুজনকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললেন, এসো মা এসো। আখিমা, তুমি আগে ফ্রেশ হয়ে এসো। সারাদিন ক্লাসে ছিলে, নিশ্চয়ই ক্লান্ত লাগছে। কিন্তু আন্টি, এখানে তো আমার কোনো ড্রেস নেই, কিভাবে ফ্রেশ হব? নিলয়ের মা হাত চাপা দিয়ে মাথায় ঠুকার ভান করে। আরে হায় হায়, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। এক কাজ করো, আমার রুমে এসো। আমার কাছে কিছু নতুন শাড়ি আছে, তুমি দেখে যেটা পছন্দ হবে সেটাই পরে নাও। এমন স্নেহ ভরা কথা শুনে আখির মুখে মিষ্টি লজ্জার ছাপ ফুটে উঠল। মাথা নত করে নিলয়ের মায়ের সাথে ভেতরে ঢুকে গেল। রুমে গিয়ে নিলয়ের মা আলমারি খুলেন। সুন্দর সুন্দর শাড়ি একে একে বের করতে লাগলেন। নরম সিল্ক, কটন আর হালকা কাজ করা কয়েকটা নতুন শাড়ি বিছানে সাজিয়ে রেখে বলেন, এগুলো আমি নতুন করে রেখেছিলাম নিলয়ের বইয়ের জন্য। ভেবেছিলাম একদিন বৌমা আসবে, তখন পরাবো। আজ তোমাকে মনে হচ্ছে শাড়ির সাজেই বেশি মানাবে, তাই বললাম একটা বেছে নাও। আখি লজ্জায় কান লাল হয়ে গেল। দুহাত একসাথে করে আসতে বলল, আন্টি, এসব তো আপনার বৌমার জন্য রাখা, আমি কিভাবে পরবো? নিলয়ের মা হেসে মাথায় হাত রাখলেন। আরে মা, এখন তুমি আমার মেয়ের মতো, এত লজ্জা পাওয়ার কিছু নেই। চলো একটা বেছে নাও। আখি আস্তে আস্তে শাড়িগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। প্রতিটাই এত সুন্দর যে দ্বিধাই পড়ে গেল। অবশেষে হালকা একটা গোলাপি রঙের শাড়ি বেছে নিল। আন্টি, এটা সুন্দর লাগছে। খুব ভালো, তাহলে এটাই পরো। আমি এখন নাস্তার টেবিল সাজাতে চাই, তুমি ফ্রেশ হয়ে এসো। এই কথাটা বলে নিলয়ের মা হাসি মুখে বেরিয়ে গেলেন। আখি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর হালকা অজানা লজ্জা আর অদ্ভুত আবেগ দোলা দিল। আখি রুম থেকে বেরিয়ে আসলো, হাতে শাড়িটা ধরে কোমরে ঠিক করে পড়েছে। রঙের নরম ছায়া আর হালকা কাজগুলো তাকে যেন নতুন রূপে সাজিয়েছে। নিচে নামার সঙ্গে সঙ্গে ঘরে সবার চোখ কেঁপে তাকিয়ে রইল। মুহূর্তেই পুরো ঘর যেন থমকে গেল। নিলয় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। চোখে ভর করে আখির দিকে তাকিয়ে মনে মনে বলল, কি সুন্দরী অপ্সরা, এই শাড়িতে একদম বউয়ের মতো লাগছে। নিলয়ের ছোট বোন নীলা খুশিতে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, আপু, তোমাকে দেখো, একদম বউ লাগছে। নিলয়ের মা মুচকি হাসল। হ্যাঁ মা, সত্যি তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। ঘরের বাকি সবেও একে একে প্রশংসা করতে শুরু করলো। কেউ বলল কত সুন্দর রং বেছে নিয়েছো, কেউ বলল শাড়ির কাজগুলো অসাধারণ। প্রত্যেকটা কমপ্লিমেন্ট আখির গাল লাল হয়ে উঠল। সে শান্তভাবে কাঁধ হেলিয়ে লজ্জা লুকাতে চেষ্টা করলো, কিন্তু মনে মনে আনন্দ আর উত্তেজনায় মিশ্রিত অনুভূতি তাকে শ্বাসরুদ্ধ করছিল। শেষে সবাই চুপচাপ টেবিলে বসলো। খাবারের ভোঁতা শব্দ আর ছোট ছোট আলাপের মাঝে হালকা হাসি আনন্দ ভেসে আসছিল। নাস্তার সময় সবাই হালকা গল্প করছিল, ক্লাসের কথা, নিলয়ের হঠাৎ দুষ্টামি, আখির শাড়ির প্রশংসা, সবই মিশে এক অনন্য আর মনোরম পরিবেশ তৈরি করেছিল। আখি ধীরে ধীরে চুপচাপ বসে থাকলেও চোখে একটু লাজ আর মিষ্টি হাসি ছিল। নিলয় মাঝে মাঝে তাকিয়ে হেসে বলল, এই আখি, শাড়িতে এত সুন্দর দেখায়, যেন আমারই বউ। খাবার শেষে সবাই ধীরে ধীরে নিজেদের রুমের দিকে চলে যেতে শুরু করলো। ঘরটা ধীরে ধীরে নীরব হয়ে গেল। আগে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে নিলয় পিছন থেকে এসে তার হাত ধরে টেনে ধরল। আরে এসব কি বেয়াদবি করছো? কেউ দেখলে কি ভাববে? আরে শাড়ি পরে বউ সেজেছ, তা বরের ঘরে আসা কি অপরাধ? একদম ফালতু কথা বলো না। তুমি কি মাথা খারাপ করে বসেছো নাকি? নিলয় ধীরে আখির কাঁধে হাত রাখলো, গম্ভীর ভঙ্গিতে বলল,
আজ না হয় কাল তো আমার বউই হবে। কোনোদিন আমি তোমার বউ হব না। তুমি একটা আস্ত বেয়াদব। নিলয় থমকি একটু হাসি দিয়ে বলল, আজ তো বেয়াদব? হা, সেটা শুনে তো ভালো লাগছে। ভালোবাসার মধ্যে বেয়াদবি তো স্বাভাবিক। আরে তুমি জানো না? দুজন তখন তর্কে জড়িয়ে গেল। তুমি কি বুঝছো না এসব করলেই মানুষ কি ভাবে আমাদের দেখবে? আমি লজ্জায় মরবো। আরে লজ্জা মানে কি? আমি শুধু তোমার জন্য ভাবছি, আর তুমি ভাবছো কি ভাববে অন্যরা। আমি চাই তুমি আমার বউ হও, আর এখনই নয়, আগামীতেও আমি তোমাকে হাতছাড়া করতে চাই না। তুমি কি ভাবছো এত সহজ? আরে আখি, তুই যতই চেষ্টা করো আমি তোমাকে নিজের থেকে দূরে রাখতে পারবো না। আমি সব সময় তোমার পাশে থাকবো। এক সপ্তাহের মধ্যে আখি থাকার সময় শেষ হয়ে এলো। সকাল থেকে সবাই একটু চুপচাপ থাকলেও মনে মনে মন খারাপ। নাস্তা শেষে নিলয়ের মা মিষ্টি হাসি দিয়ে বলেন, আর কদিন থেকে যেতে পারতে না আখি মা? আখি লাজুক হাসি দিয়ে বলল, অনেকদিন তো থাকলাম আন্টি, এবার বাড়িতে ফিরে যেতে হবে। নিলয়ের ছোট বোন নীলা সেদিন একটু দুঃখ ভরা কণ্ঠে বলল, আপু, তুমি চলে গেলে আমার খুব মন খারাপ হবে। আমারও মন খারাপ হবে তোমার জন্য নীলা, তবে সময় এসেছে আমার বাড়িতে ফিরে যাওয়ার। নিলয়ের মা তখন ভদ্র হাসি দিয়ে বলেন, নিলয়, ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। না আন্টি, আমি একাই চলে যাব। নিলয়ের মা হালকা গম্ভীর ভঙ্গিতে বলেন, এটা কিছুতেই হবে না। তুমি আমাদের বাড়ির অতিথি হিসেবে এসেছো। আমি চাই তোমার নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার হাতেই থাকুক। আকি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর হালকা স্বীকারোক্তি জানিয়ে বলল, ঠিক আছে আন্টি। নিলয় হালকা হাসি দিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। আখি ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো। বাইকে উঠে যাওয়ার সময় নিলয় কোমল কণ্ঠে বলল, আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে নিলয়। বাইকটি রাস্তার উপর ধীরে ধীরে চলতে লাগলো। আখি জানালো যে বাড়ি পৌঁছানো মানেই শুধু নিরাপত্তা নয়, আরেকটু বিরক্তিকর হলো তার হৃদয় যেন কেঁপে উঠছে। নিলয়ের পাশে বসে থাকা তার দৃষ্টিতে লাজ আর যত্নের মিশ্রণ দেখা, সবই মনে গভীরে এক অদ্ভুত আবেশ তৈরি করছিল। বাইকের হালকা শব্দ, রাস্তায় বাতাসের স্পর্শ আর নিলয়ের কোমল হাতের সংস্পর্শ, সব মিলিয়ে আখি যেন এক মধুর স্বপ্নের মতো ভেবে চলল। অবশেষে তাদের গন্তব্য পৌঁছানো মাত্রই নিলয় বাইক থামিয়ে হালকা হাসি দিয়ে বলল, নিলয় বাইকে ধাক্কা দিয়ে বাইকটা গম্ভীর ভঙ্গিতে বলল, বাড়ি যাচ্ছ ঠিক আছে, আমাকে আবার ভুলে যেও না। তোমাকে আবার মনে রেখেছিলাম, কবে যে ভুলে যাব। নিলয় চোখে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে হালকা কণ্ঠে বলল, কিন্তু চোখ তো অন্য কথা বলছে আখি। তুমি বেশি বোঝো সব সময়। দুজন তখন কিছুক্ষণ নীরবভাবে একে অপরের দিকে তাকিয়ে রইল। ছোট ছোট হাসি, অদ্ভুত নীরবতা আর হৃদয় স্পর্শী দৃষ্টি তাদের মধ্যে মধুর উত্তেজনা তৈরি করলো। এত দূর আসলে তাহলে বাসার ভেতরে চলো। আজ না, অন্যদিন আসবো। আখি চোখ কচলিয়ে হালকা রাগ দেখালো, মনের মধ্যে নরম ভাব টের পেল। নিলয় বাইকের স্টার্ট দিচ্ছিল, হালকা কণ্ঠে বলল, ঠিক আছে, তারপর আজকের জন্য বিদায়, কিন্তু মনে রাখবে আমি সবসময় তোমার কাছে আছি। বাইকটি ধীরে ধীরে রাস্তা ধরে চলে গেল। আখি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো, আর নিলয় দূরে থেকে আরেকবার তাকিয়ে দেখলো, মনে মনে বলল, একদিন অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে। আখি ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলো। তার মা খুশি মুখে এগিয়ে এসে বলেন, বাবা, এতদিন পরে তোমার আসার সময় হলো। আর বলো না আন্টি, এত ভালো নীলা, এত ভালো আমাকে আসতে দিচ্ছিল না। আখির মা একটু চোখ কপালে তুলে বলেন, ঠিক আছে, ওপরে যাও, ফ্রেশ হও। আখি মাথা নেড়ে হালকা হাসি দিয়ে উপরে চলে গেল। তার মনে ছিল এক অদ্ভুত মিলন, মিষ্টি রাগ আর একরকম উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা নিয়ে ভরা। রাতের নীরবতা আর ঘরের হালকা আলোয় আখি চুপচাপ বসে নিজের ভাবনায় হারিয়ে গেল। নিলয়ের কথা মাথায় ভেসে উঠল। নিলয় এতটাও খারাপ নয়, বরং একটু দুষ্টু, কিন্তু মনটা ভালো। হয়তো আমি তাকে একবার সুযোগ দিয়ে দেখি। কিন্তু সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ম আর নিজের অবস্থানের ভয় মাথায় এসে পড়ল। আমি তো তার সিনিয়র, লোকে কি বলবে, এমন সম্পর্ক গ্রহণ করবে কি? এসব নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে লাগলো। কিন্তু সব কিছুর মাঝে নীলের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। চোখ বন্ধ করে সে
নিজেকে বলল, যদি একবার সুযোগ দেই, হয়তো তার ভালোবাসা আর দুষ্টুমি দুটোই আমাকে আরো কাছে আনবে। আখির মনে এক অদ্ভুত উত্তেজনা আর দ্বিধা মিশ্রিত অনুভূতি ঘুরপাক খেতে লাগলো, যা তাকে পুরো রাত জুড়ে স্বপ্ন বাস্তবে সীমার মধ্যে রাখলো। পরের দিন সকাল, আকি প্রস্তুত হয়ে ভার্সিটির পথে রওনা হলো। ক্লাসের দিকে এগোতে এগোতে হঠাৎই নিলয়কে সামনে দেখে থমকে গেল। নিলয় হালকা দুষ্টামিপূর্ণ হাসি দিয়ে তাকে ঘুরে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, আজ রাগ করছে না নাকি? প্রেমে পড়ে গেলেন? আখি চোখ ছোট করে নিলয়ের দিকে এক নজর তাকালো, তারপর ঠোঁট কুঁচকিয়ে হালকা গম্ভীর ভঙ্গিতে বলল, না, কিছু না। ও কিছু বলেই নিলয় আরও বেশি মজা পাবে এই ভেবে আখি দৌড়তো ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাস শেষে ঘন্টা ভেসে আসছিল, আর আখি তার ব্যাগ গুছিয়ে নিলয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে অদ্ভুত এক চুম্বকীয় দৃষ্টি এবং হালকা লাজুক হাসি। বিকেলবেলা পার্কে দেখা করো। নিলয় প্রথমে শুনে থমকে গেল, তারপর এক মুহূর্তে যেন আনন্দে ঢেউয়ে ভেসে গেল। সে চোখ বড় করে আখিকে দেখল, মুখে ছাপানো অদ্ভুত উচ্ছ্বাস। মানে আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন? আখি হালকা কণ্ঠে বলল, চোখ ছোট করে যেন ধাঁধার মতো। এত করে যখন বলছো, একটা সুযোগ দেওয়াই যায়। নিলয় যেন আকাশে ভাসছে, মুখে বড় হাসি, মনে অদ্ভুত উত্তেজনা। সে কেবল মাথা নাড়িয়ে হালকা ধ্বনিতে বলল, ঠিক আছে, আমি পৌঁছে যাব। আখি চলে গেল। এই মুহূর্তে তাদের পাশে নিলয়ের বন্ধুরা এসে দাঁড়ালো। হেসে হেসে ফিস করলো, শেষ পর্যন্ত তুই আখি আপুকে পটিয়ে ফেললি, কিন্তু ভাই বাজে কিছু করিস না কিন্তু। নিলয় কেবল নিজের মধ্যে রহস্যময় এক হাসি রেখে বলল, নিলয় পারে না এমন কোনো কাজ নেই, আমি যেটা চাই সেটাই হবে। এই বলে সে বাইকের দিকে এগিয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে ধীরে ধীরে এগোলো। পথের বাতাসে তার চুল হেলাই, হাসি মুখে হাসি, আর মনে এক অদ্ভুত রোমাঞ্চ যে আকিকে জিততে পেরেছে। সে আনন্দ তার ভেতরে এখনও ধীরে ধীরে জ্বলে। বিকেলের রঙিন আলোয় নিলয় রেস্টুরেন্টের টেবিলে বসে অপেক্ষা করছিল। চোখে লাজুক কিন্তু অদ্ভুত উত্তেজনা, হাতে অস্থিরতা, সব মিলিয়ে যেন আজকের দিনটি তার জন্য বিশেষ হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে আখি ধীরে ধীরে প্রবেশ করলো। কালো থ্রি পিস, তিনি যেন এক অপ্সরা। নিলয়ের চোখে ধরা পড়ল আখির প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি হাসি। তার মন যেন মরতে থমকে গেল। আপনাকে অনেক সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। আখি হালকা লাজুক হয়ে কিছুটা দূরে তাকিয়ে বলল, কি দেখছো? নিলয় চোখে উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হালকা হেসে বলল, তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে, কিন্তু তুমি তো এখনো তো আই লাভ ইউ বলেননি। আখি ধীরে ধীরে নীরবভাবে কণ্ঠে বলল, আই লাভ ইউ বলা ছাড়াও ভালোবাসা হয়। নিলয় থমকে গেল, তার চোখে হালকা বিস্ময়, আবার হাসি। সে ঠিক করলো আজকের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবে। ঠিক আছে, যেদিন ইচ্ছা হয় সেদিন বলবে। রেস্টুরেন্টের নরম আলো আর হালকা বাতাসে দুজন বসে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছিল। নিলয়ের চোখে আখির প্রতি অব্যক্ত ভালোবাসা ঝলমল করছিল। তুমি জানো, আজকের দিনের আগে কি জানতাম আমি এমন ভালোবাসা অনুভব করতে পারবো? তোমাকে দেখলেই হৃদয় অদ্ভুতভাবে দ্রুত ধাক্কা খায়। আখি হালকা লাজুক হয়ে উত্তর দিল, তুমি কি ভাবছো নিলয়? যখন সত্যি মনে হয় তুমি আমার জন্য কতটা বিশেষ। আখি হালকা চুপ থেকে কিছুটা গম্ভীর ভঙ্গিতে বলল, তুমি আমার জন্যও বিশেষ। সত্যি? তবে বলো না, শুধু দেখো, আমি চাই আজকের এই মুহূর্ত আমরা শুধু একে অপরের জন্য থাকি। ঠিক আছে, কিছুক্ষণ তো থাকতেই পারি, শুধু তুমি আর আমি। নিলয় ধীরে ধীরে তার হাত আখির হাতে দিল, কোমল স্পর্শে ধরে রাখলো। আখি প্রথমে কিছুটা থরথর করে, তারপর ধীরে ধীরে তার হাত আঁকড়ে ধরলো। জানো, তোমার চোখের গভীরতা, তোমার হাসি, তোমার কথা সবকিছুই আমাকে ভাঙিয়ে রাখে, আবার নতুন করে গড়ে তোলে। তুমি আমার জন্য এক মুহূর্তকে বিশেষ করে তুলেছ। দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রোমান্টিক আবেগে মগ্ন হলো। টেবিলের আলো তাদের মুখে সোনালি ছায়া ফেলছিল, বাতাসে নরম গন্ধ ভেসে আসছিল। এমন মুহূর্তে যেন সময় থেমে গিয়েছে, শুধু ভালোবাসা আর অন্তরের নিঃশ্বাস বাকি আছে, যা দুজনের হৃদয়কে আরও কাছাকাছি এনেছিল।
রেস্টুরেন্টের আলো ধীরে ধীরে মিলান হয়ে যাচ্ছে। একে একে সবে বাইরে চলে যাচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা ছড়িয়ে পড়েছে, আর নরম আলোয় দুজনের ছায়া মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। নিলয় ধীরে আখির পাশে এগিয়ে এলো, চোখে অদ্ভুত উচ্ছ্বাস আর হৃদয়ে অস্থিরতা। জান, আজকের দিনটা স্মরণীয় করে রাখি। আখি একটু লাজুক চোখে তাকিয়ে বলল, কিভাবে? আই ওয়ান্ট টু কিস ইউ। আখি কেঁপে উঠল, কিন্তু নিলয়ের চোখে সেই গভীর ভালোবাসা দেখে মনে হলো পালানোর কোনো রাস্তা নেই। প্লিজ জান, না করো না। আমি চাই এই মুহূর্ত আমাদের জন্য হোক। আখি এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। নিলয় আর অপেক্ষা করল না, সে ধীরে আখির ঠোঁটকে নিজের ঠোঁটের মাঝে নিয়ে গেল। প্রথম স্পর্শেই দুজনের হৃদয় যেন একই ছন্দে ধরকাতে শুরু করলো। আখির শরীর কেঁপে উঠল। অবচেতনভাবে সে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিলয় ভয় পেল না, বরং আরও কোমলভাবে আখির হাত ধরল, বুকের কাছে টেনে ধরল। জান, আমি চাই এই মুহূর্ত যেন কখনো শেষ না হয়। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পর্শ আমার জন্য এক পৃথিবী। আখি হালকা কণ্ঠে অস্থিরতার মাঝেও কোমল ভঙ্গিতে বলল, নিলয়, তুমি সত্যিই পাগল, কিন্তু আমি। নিলয় হাসল, আবার তার ঠোঁটের সাথে আখির ঠোঁট মিলিয়ে ধরে রাখলো। তার দুজন একে অপরের স্পর্শে একে অপরের হৃদয়ে মগ্ন হয়ে রোমান্টিক আভে হারিয়ে গেল। রেস্টুরেন্টের শান্ত পরিবেশে শুধু তাদের নিঃশ্বাস, তাদের স্পর্শ আর ভালোবাসার সুর বাজছিল, যা আজকের দিনে স্মরণীয় মুহূর্ত হয়ে গেল। সন্ধ্যার নরম আলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়ছিল। নিলয় বাইক নিয়ে আখিকে তার বাসায় পৌঁছে দিল। আখি বাইক থেকে নেমে সামান্য দূরত্বে রেখে এগোতে চাইছিল, কিন্তু নিলয় ধীরে তার হাত ধরে টেনে আখির দিকে আনলো। কি ব্যাপার ম্যাডাম, কিছু না দিয়ে চলে যাচ্ছেন? কি চাই? বেশি কিছু না, একটা কিস দাও। তখন না করলে? সে তো আমি নিয়েছি, কিন্তু তুমি তো এখন আমাকে দাওনি। আখি লজ্জায় চোখ মেলে তাকাতে পারছিল না। এত লজ্জা করে হবে না, তাড়াতাড়ি দাও, না হলে আমি আর অপেক্ষা করব না। আখি কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার হৃদয় ধুকপুক করছে, ঠোঁট সামান্য কাঁপছে, কিন্তু সে অবচেতনভাবে নিলয় ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নিলয়ও কোমলভাবে তার ঠোঁট আঁকড়ে ধরে রাখলো, কিন্তু যেন কোনো রকম জোর করছে না, শুধু ভালোবাসার ছোঁয়া দিচ্ছে। কিছুক্ষণ সেই রোমান্টিক কিসের মধ্যে তারা হারিয়েছিল। তারপর আখি হালকা ধাক্কা দিয়ে আলগা হলো লাজুক হাসি নিয়ে। এবার ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। চলবে, কিন্তু মনে রেখো আজকের মুহূর্ত আমার মনে থাকবে। আখি দৌড়ে বাড়ির দিকে চলে গেল। নিলয় তার পিছনে তাকিয়ে লাজুক খুশি ভরা চোখে হাসলো। সন্ধ্যার বাতাসে তাদের ভালোবাসার সুর এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু চোখে ভাসছে এক অজানা রহস্য। 1 মাস হয়ে গেছে নিলয়ের আখির প্রেমের। এই 1 মাসে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে, হৃদয়গুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। তারা প্রায় প্রতিদিনই পার্কে ঘুরে একে অপরের হাত ধরে হাসি ঠাট্টা করে, তারপর রেস্টুরেন্টে বসে মিষ্টি খাবার উপভোগ করে। সারা রাত তারা একে অপরের সঙ্গে কথা বলেছে, চোখের চোখ রেখে মন খুলে রোমান্টিক কথাই ডুবে গেছে। কখনো কেউ অপেক্ষা করতে পারতো না, কেউ কাউকে না দেখে থাকতে পারতো না। তাদের এই ভালোবাসা এতটা প্রকাশ্যে যে পুরো ভার্সিটি মানুষ তাদের হিংসা ভরা চোখে দেখে, অবাক হয়ে যায় এই অনবদ্য জুটি দেখে। রাত গভীর হলে নিলয় ফোন করলো। জান, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি কি আমাকে কোনো গিফট দেবে? আমি তো পুরোটাই তোমার, আর কি দিতে হবে? জানি তুমি পুরোটাই আমার, কিন্তু এবার আমি চাই আমার স্পেশাল গিফট। কি গিফট? যেমন আমি পুরো ভার্সিটির সামনে তোমাকে প্রপোজ করেছিলাম, আমি চাই এবার তুমি আমাকে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করো। আখি একটু লাজুকভাবে হেসে বলল, আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করব? ভালোবাসায় ছেলে মেয়ে কি ব্যাপার, তুমি আমার, আমি তোমার। আখি চোখে লাজ, হৃদয়ের উষ্ণতা আর নিলয়ের চাহনিতে ভালোবাসার অমোঘ দৃঢ়তা। তাদের 1 মাসের প্রেম যেন ভোরের সূর্য ছুঁয়েছে, আলো ছড়িয়েছে, উষ্ণতা ভরে গেছে। রোমান্টিক মুহূর্তগুলো তাদের মনে থেকে যাবে সারা জীবন, এবং ভ্যালেন্টাইন্স ডের আগমনের প্রতীক্ষায় তারা আরও উচ্ছ্বাসিত। পরের দিন সকালে আখি নিজের সাহস জোগাড় করে মায়ের কাছে বসলো। এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসাটা আজ আর লুকাতে সম্ভব হলো না। মায়ের হাত ধরে আস্তে আস্তে বলল,
আন্টি আমি একজনকে ভালোবাসি। আখির কথা শুনে মা একটু অবাক হয়ে তাকালেন, তারপর কপালে ভাঁজ ফেলে বলেন, কে সে? নিলয়, বাবার বন্ধুর ছেলে। মা বিস্ময়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বলেন, নিলয় তো ভালো ছেলে, ভদ্র সুন্দর, তবে তো তোর জুনিয়র। তুই কি ভেবেছিস এইসব সমাজ মেনে নেবে না কে? মা এখন আর সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার নয়। মানুষ যদি একে অপরকে ভালোবাসে বুঝতে পারে তাহলে বয়স বা ক্লাসে কে কতটা বড় এসব তুচ্ছ হয়ে যায়। আমি নিলয়কে ছাড়া থাকতে পারবো না। মা তুমি না করো না প্লিজ। মা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের কাঁধে হাত রাখলেন। চোখে মুখে মায়া আর চিন্তার ছাপ একসাথে ফুটে উঠল। যদি তুই সত্যিই নিলয়কে ভালোবাসিস আর তোর মনে হয় ওর সাথে থাকলে তুই সুখী হবি, তাহলে আমরা কেন আপত্তি করব মা? তুই যদি ভালো থাকিস, তোর হাসি যদি টিকে থাকে, তবে তো আমাদের কিচ্ছু চাই না। মায়ের কথা শুনে আখির বুকটা হালকা হয়ে গেল, চোখ ভিজে উঠল আনন্দে। মনে হলো তার ভালোবাসার পথটা আরও এক ধাপ সহজ হয়ে গেল। 7 দিন পর আজ ভ্যালেন্টাইন্স ডে। ভোর থেকেই আখির মনে অদ্ভুত একটা দোলাচল কাজ করছিল। সে জানতো আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বিশেষ দিন হতে চলেছে। তাই সকালেই সাজগোজে মন দিল। কালো রঙের একটা শাড়ি গায়ে জড়িয়ে নিল, চুলগুলো সুন্দর করে খোপা করে বাঁধল, খোপার পাশে লাল গোলাপ ফুল কুঁজল, ঠোঁটে দিল গাঢ় লাল টকটকে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আখির নিজেরই অবাক লাগছিল। সে যেন কালো পরীর মতো লাগছে আজকে যেই আখিকে দেখবে তার হৃদয়ে প্রেমের ঝড় না বইয়ে উপায় নেই। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই যেন একটা ঝড় বইল। সব ছাত্রছাত্রী তাকিয়ে রইল আখির দিকে। ফিসফিস শুরু হলো, দেখো আখিকে কেমন লাগছে, একদম পরি। কারো চোখ ফিরছে না ওর থেকে। আখি আজ হাতে লাল গোলাপের তোড়া নিয়েছে। দৃঢ় পদক্ষেপে হেঁটে সরাসরি নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় বন্ধু বান্ধবের মাঝে দাঁড়িয়েছিল, মুখে দুষ্ট হাসি। আখি তার সামনে দাঁড়াতেই পুরো ভার্সিটির ভিড় জমে গেল। যেন মুহূর্তেই একটা গোল হয়ে সবাই দাঁড়িয়ে গেল। কেউ মোবাইল বের করছে, কেউ হাঁ করে তাকিয়ে আছে। আখি কোনো দ্বিধা করল না, হঠাৎই এক পা ভাঁজ করে নিচে বসে পড়ল। তার হাতে ধরা লাল গোলাপের তোড়াটা সামনে বাড়িয়ে দিল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, শুধু আখির কণ্ঠ ভেসে উঠল, নিলয়, উইল ইউ ম্যারি মি? পুরো ভার্সিটি যেন স্তব্ধ হয়ে গেল। সবার চোখ আখি আর নিলয়ের দিকে। কেউ ভাবতেই পারেনি সিনিয়র আখি একদিন সবার সামনে নিলয়কে এভাবে প্রপোজ করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিলয়ের ঠোঁটে ফুটল তার ছেলের হাসি। নিলয় নিচু হয়ে আখির হাত থেকে ফুলগুলো নিল। সবই ভেবেছিল সে হয়তো আখির হাত ধরে দাঁড় করাবে, কিন্তু না। পরের মুহূর্তে নিলয় ঠান্ডা চোখে সেই ফুলগুলো মাটিতে ছুঁড়ে ফেল আর নিজের পায়ের তলায় মারিয়ে দিল। চটাস চটাস শব্দ হলো। লাল গোলাপের পাপড়িগুলো তার জুতো নিচে গুঁড়ো হয়ে গেল। আখি ভয়ে লজ্জে বিস্ময়ে চমকে উঠল। তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। নিলয় তুমি এটা কি করলে? চারপাশে ফিস ফিস হাসাহাসি বিস্ময়ের শব্দ উঠল। নিলয় ঠোঁট পাকিয়ে তাকালো আখির দিকে, চোখে উপহাসের ঝিলিক। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? হা হা, আমি তোকে কখনোই ভালোবাসিনি। আমি শুধু তোর সাথে খেলেছি। আখির বুকটা কেঁপে উঠল, ভিড়ের মধ্যে চাপা শোরগোল ছড়িয়ে পড়ল। আজ থেকে কয়েক মাস আগে মনে আছে তুই আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলি? তুই ভেবেছিলি তুই অনেক বড় সিনিয়র, আমাকে অপমান করে ছোট করে দিসনি। আজ আমি সেই থাপ্পড়ের জবাব দিলাম। তোর মতো মেয়েকে আমি আজ আমার পায়ের কাছে বসালাম, আর পুরো ভার্সিটি সেটা দখল। নিলয়ের প্রতিটা শব্দ আখির হৃদয়ে চুই হয়ে বিঁধল। তার কান্না আটকে গেল গলায়। মনে হলো মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আশেপাশে কেউ কেউ ফিসফিস করে বলল, ওরে বাবা, এ আবার কি হলো? কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার অবাক হয়ে চেয়ে আছে। আখির চোখে জল এসে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিলয় তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু নিলয়ের চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে হেসে বলল, হ্যাঁ আখি, আজ আমি জিতে গেছি। তোকে অপমান করার প্রতিশোধ আমি নিয়েছি। আখির শরীর কাঁপতে লাগলো। সে নিচে ঝুঁকে থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য মনে হলো তার পৃথিবী ভেঙে গেছে। চোখের সামনে ভেসে উঠল সব স্মৃতি। নিলয়ের সাথে প্রথম দেখা, দুষ্টামি, কিস, প্রেমের প্রতিজ্ঞা, সব কিছু যেন মুহূর্তেই মিথ্যে হয়ে গেল।
আর পুরো ভার্সিটি হাঁ হয়ে তাকিয়ে রইল এই অবিশ্বাস্য দৃশ্যের দিকে। চারপাশে এখনও সেই ভিড়, পুরো ভার্সিটি নীরব হয়ে আছে, সবাই চোখ বড় করে তাকিয়ে। আখি শাড়ির আঁচল কাঁপছে, চোখের কোণ লাল হয়ে উঠেছে। নিলয়ের পায়ের কাছে ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। আখি কাঁপা কাঁপা গলে বলল, নিলয় প্লিজ, তুমি সেসব ভুলে যাও। আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু তার জন্য তুমি এইভাবে আমার ভালোবাসাকে অপমান করো না। চাইলে তুমি আমাকে 10টা থাপ্পড় মারো, কিন্তু আমার ভালোবাসাকে এইভাবে মাটি করে দিও না। তার গলা কেঁপে উঠছে, পুরো শরীর কাঁপছে। আঁচল ধরে সে একেবারে নিলয়ের সামনে ঝুঁকে পড়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি নিলয়, দরকার হলে আমি তোমার পায়ে পড়ছি, তবু তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। ভিড়ের মধ্যে ফিসফিসানি, কেউ কেউ অবাক হয়ে তাকাচ্ছে, কেউ শিউরে উঠছে, কিন্তু নিলয়ের মুখে এক বিন্দু নরম ভাব নেই। ঠান্ডা তাচ্ছিল ভরা চোখে সে আখির দিকে তাকিয়ে বলল, তোর মতো মেয়ের ভালোবাসা আমার দরকার নেই। তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে আমি পছন্দও করি না। শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকের এই মুহূর্তের জন্য আমি এতদিন তোর পিছনে ঘুরেছি, তা না হলে তোর পিছনে ঘোরার কোনো ইচ্ছাই আমার ছিল না। আখির চোখ দিয়ে এক ঝটকা জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা হাতে সে নিলয়ের পা স্পর্শ করতে চাইল, গলাটা কেঁপে উঠছে। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না নিলয়, প্লিজ তুমি আমার সাথে এমন করো না। ভিড়ের মধ্যে কেউ কেউ নীরবে চোখ মুছে ফেলছে, কিন্তু নিলয় যেন পাথর, তার মুখে কোনো আবেগ নেই। আখির আকুতি, কান্না আর কথাগুলো যেন তার কাছে কিছুই না। সে ঠান্ডা গলায় শুধু বলল, আজ যা দেখানোর ছিল সবাই দেখে নিয়েছো, আমার কাজ শেষ। এই কথা বলে নিলয় ঘুরে চলে গেল। আখি ভাঙ্গা কণ্ঠে চিৎকার করল, নিলয়, নিলয় থামো প্লিজ। কিন্তু নিলয় আর একবারও ফিরে তাকালো না। ক্যাম্পাসের অন্য পাশে চলে গেল। চারপাশে মানুষ আর আখির কান্না মিশে এক মুহূর্তটাকে ভারী করে তুলল। কালো শাড়ি আর কাপা হাতের মধ্যে এক অসহায় মেয়ের অপমানের সমস্ত ব্যথা ছড়িয়ে পড়ল। নিলয় ক্যাম্পাসের এক নিরিবিলি কোণে বসেছিল, মন কালো, চোখে অস্থিরতার ছায়া। দূরের রাস্তায় ছায়া, লম্বা পথে সবাই মানে অচেনা। কতটা নীরবতা ছিল ওই একটুখানি মধ্য, যেন পৃথিবী হঠাৎ চুপ হয়ে গেছে। তখনই তার কাছে ছুটে এলো তার সবচেয়ে কাছে ঘনিষ্ঠ বন্ধু, মুখে রাগার হতাশার মিশ্র অনুভূতি। বন্ধু দাঁড়িয়ে ঘাড়ে ঠ্যাস দিয়ে, চোখে অগ্নি, কণ্ঠে কাটা ভরা। এটা তুই কি করলি নিলয়? নিলয় চুপ করে থাকা সত্ত্বেও বন্ধুর গলায় থাকা সেই কণ্ঠে ছিল আরজি। একটা থাপ্পড়ের প্রতিশোধ নিতে তুই মেয়েটাকে এত বড় আঘাত দিলি? আমি তো আগেই সন্দেহ করেছিলাম তুই এমন কিছুই করবি। কেন এমনটা করলি নিলয়? মেয়েটার কান্না, তার আকুতি তুই কি একবারও দেখলি না? তোর চোখে কি ওর কষ্ট দেখেনি? তুই কি বুঝতে পারছিস না আখি তোকে কতটা ভালোবাসে? নিলয় নীরব, তার ভিতর থেকেই কোনো সাড়া উঠতে চাইছিল না। বন্ধু থামল না, চোখে অবিশ্বাস আর কষ্ট মিশিয়ে চেপে ধরল। তুই ভুলে যাচ্ছিস তুই রাত জেগে ওর সাথে কথা বলছিস। একটা কুকুরও যদি কারো কাছে থাকে তাহলে তার প্রতিও মায়া হয়। তোর কি আখি ফ্যামিলির কথা চিন্তা হচ্ছে না? তারা কি ভাববে তোকে? তুই কি একটু ভালোবাসিস নি ওকে? নিলয়ের কণ্ঠ কম, গলায় ঘেঁষে কেমন এক শুকনো হাসি চেপে রাখল। আমি তো ভালোবাসতে চাইনি, আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, প্রতিশোধ। আর কি চাই? বন্ধুর গলা কেঁপে উঠল, হাত মুড়িয়ে মৃদু করে নিলয়ের কাঁধে ধাক্কা দিল। না, ধাক্কা নয়, বরং অজেয় ব্যথা। এখন বুঝছিস না নিলয়? যে সময় আমি বলেছিলাম তোর উপরে সন্দেহ আছে, তখনই ভাবতে বলেছিলাম, কিন্তু তুই আমায় বলেছিলি। আমি জানি কি করছি। আজ দেখলাম তুই কিচ্ছুই বুঝিসনি। যখন না চাইতে কিছুর মূল্য পাও তখন তার দাম তো চোখে পড়ে না, আর যখন হারাবে তার মূল্য কাঁদিয়ে চিৎকার করে তোর গলা কামড়াবে। সেই ক্ষতটা বদলে আনার কোনো হাত নেই। তোর জীবনে যদি একদিন বুঝিস হায় ওটাই ছিল আমার, তাহলে খুব দেরি হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। নিলয়ের চোখে কিছু উত্তেজনা ঝলসে গেল, মুখে কেবল অল্প এক লুকানো হতাশা। বন্ধু ধীরে ধীরে পিছিয়ে দাঁড়ালো, নীরব হয়ে তাকিয়ে রইল, একটু দম নিয়ে আবারও বলল, আমি তো কেবল দেখছি, বলছি তুই যদি একটু মানবিকতা দেখাতি, একটু ওর কষ্টকে মনে রাখলি, হয়তো আজ এমনটা হতো না। প্রতিশোধ নিয়ে তুই খুশি হতে পারিস, কিন্তু সেটা কি তোর জন্য সুখ? ভেবে দেখ নিলয়, হারানোর পরে তুই যদি বুঝিস তাহলে কি করবি তুই?
নিলয়ের চোখে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সে চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করতে তার চোখের সামনে আখির কান্নামাখা মুখ ভেসে উঠল। নিলয়ের চোখ খুলে কেমন অস্থির হয়ে উঠল। সে কি আখিকে সত্যি ভালোবেসে ফেলল নাকি? এটা কি করে হতে পারে? সে তো এমনটা চায়নি। তাহলে সে চোখ খুলে ফেলে, জোরে জোরে শ্বাস নিয়ে আবার চোখ বন্ধ করলো। আবার সে আখির আকুতি মাখা মুখটা দেখতে পেল। এবার নিলয়ের ভয় হচ্ছে, তাহলে কি একটা থাপ্পড়ের জন্য এতটা শাস্তি দেওয়া মোটেও উচিত হয়নি। তার অস্থিরতা বলে দিচ্ছে সে আখিকে নিজের অজান্তে কতটা ভালোবেসে ফেলেছে। সে উঠে দাঁড়ালো। আখির কাছে ক্ষমা চাইতে হবে। মাঠের এক কোণে আখি অনেকক্ষণ বসেছিল। কাপা কাপা কাঁধ, চোখে নিচে ফোলা দাগ, আর অশ্রু যেন শেষ হবার নয়। হঠাৎ সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে কোনো ফোকাস নেই। সে যেন চারপাশের পৃথিবী আর তাকে ছুঁতে পারছে না। বেখালি পায়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির গেট পার হয়ে গেল আখি। তার মন ভারী, শরীর ক্লান্ত, আর চোখে কেবল ভাঙ্গা স্বপ্নের ছায়া। রাস্তাটা ফাঁকা, তবে রাস্তার ওপারে একটা ট্রাক আসছে বেপরোয়া গতিতে। ড্রাইভার বারবার হর্ন দিচ্ছে, কানে ঢুকছে তীব্র শব্দ, কিন্তু আখি যেন কিছু শুনছে না। সে চলছে নিজের মনে রাস্তায়, যেখানে আর কোনো শব্দ নেই, কোনো হর্ন নেই, শুধু আছে ভাঙ্গা হৃদয়ের একাকী হাঁটা। ট্রাকটা কাছে চলে এলো। ড্রাইভার ব্রেক চাপলো, কিন্তু গতি এত তীব্র ছিল যে গাড়িটা নিয়ন্ত্রণ হারালো। এক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেল। হঠাৎ একটা গগনবিদারী চিৎকার, রাস্তার বাতাস কেটে গেল। সেই চিৎকারে পুরো রাস্তা স্তব্ধ হয়ে গেল। মানুষের মুখে আতঙ্ক, চোখে বিস্ময়। রাস্তার মাঝখানে রক্তের স্রোত গড়িয়ে পড়তে শুরু করলো। আখি নিথর হয়ে পড়ে আছে। চোখের পলকে ভার্সিটির সবাই দৌড়ে এলো। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ ফোনে অ্যাম্বুলেন্স ডাকছে। ততক্ষণে নিলয় ভিড়ের শব্দ শুনে ছুটে এসেছে, আর দৌড়টা ছিল উন্মাত্ত। কেউ তাকে থামাতে পারল না। ভিড় সরিয়ে সে যখন আখিকে দেখল, তার শরীরে সব শক্তি যেন হারিয়ে গেল। মাটিতে পড়ে থাকা আখি, রক্তে ভিজে যাওয়া চুল, ভাঙা চুড়ি, নিথর ঠোঁট। নিলয়ের চোখ বড় হয়ে গেল, আর এক অদ্ভুত হাহাকার ভরা কণ্ঠ তার বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। আখি, আখি। তার কণ্ঠটা এতটাই তীব্র ছিল যে চারপাশে সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ তাকে আগে এভাবে ভেঙে পড়তে দেখেনি। নিলয় আখির পাশে বসে পড়ল, কাপা হাতে তাকে বুকে টেনে নিল। আখির মাথা তার কোলে পড়ে আছে, রক্ত ভিজে যাচ্ছে তার হাত। আমি কি করলাম জান? আমি তো এমনটা চাইনি। তার বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। জীবনে প্রথমবারের মতো নিলয়ের চোখে অনুতাপ আর অজানা ভয় একসাথে ধাক্কা দিল। চারপাশে কেবল মানুষের হাহাকার। কেউ অ্যাম্বুলেন্স ডেকে দৌড়াচ্ছে, কেউ কান্না থামাতে পারছে না। আর নিলয় কেবল আখির ঠান্ডা হাতটা শক্ত করে ধরে বসে আছে, যেন এইবার ছেড়ে দিলে চিরকালের জন্য হারিয়ে যাবে। এই দৃশ্যের প্রতিটা মুহূর্তে নিলয়ের মনে একটি কথাই বাজছে, আমি কেন বুঝলাম না আগে? নিলয় যেন নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আখির নিথর দেহটা বুকের কাছে জড়িয়ে ধরে সে পাগলের মতো চিৎকার করতে করতে হাসপাতালে দৌড়াচ্ছে। চারপাশে মানুষজন তাকে থামাতে পারছে না। রক্তে ভেজা শাড়ি, কাপা কাপা আঙ্গুল, আর নিঃশ্বাসহীন মুখ, সব কিছু যেন নিলয়ের হৃদয় ছিঁড়ে ফেলেছে। জান, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ, আমি সব ঠিক করে দিব। তার গলা ভারী হয়ে গেছে, আর প্রতিটা শব্দ যেন বুকের ভিতর হাহাকারের মতো বেরিয়ে আসছে। তুমি বলেছিলে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। জান, আমিও পারবো না, আমি পারবো না। হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকিয়ে ডাক্তাররা আখিকে ওটির দিকে নিয়ে গেল। নিলয় দুই হাঁটু মাটিতে ফেলে বাচ্চার মতো কাঁদছে। ডাক্তারেরা তাকে সরিয়ে ওটির দরজা বন্ধ করে দিল। নিলয় চিৎকার ভেতরে ঢুকতে পারছে না, শুধু করিডোর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। জান, আমাকে ক্ষমা করো, আমি সবার সামনে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবো। আমি যা করেছি সব ভুলে যেও প্লিজ। জান, ফিরে এসো। তার চোখে পানি থামছে না। আঙ্গুল দিয়ে মাথায় ঠেকে আখির নাম ধরে প্রার্থনা করছে। চারপাশে মানুষ তাকিয়ে আছে, কেউ দেখে অবাক, কেউ সহানুভূতিতে কাঁদছে। এমন সময় আখির বাসা থেকে খবর পেয়ে তার বাবা মা ছুটে আসে। আখির মা হাসপাতালের করিডোরে ঢুকে কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়েকের কি হয়েছে? আমার আখি। আখির বাবা ভাঙা গলায় ডাক্তারদের দিকে ছুটে যায়। ডাক্তার, আমার মেয়েকে বাঁচান, প্লিজ বাঁচান ওকে। নিলয় তাদের সামনে এসে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা গলায় বলছে,
কাকু কাকিমা আমাকে মাফ করে দিন। আমি জানি না কিভাবে এমন হলো। আমি শুধু প্রতিশোধ নিতে গিয়ে সব শেষ করে ফেললাম। আমি সব ঠিক করতে চেয়েছিলাম। জানকে ফিরিয়ে দিন প্লিজ। আখির মা কাপা কাপা হাতে নিলয়ের কাঁধ চাপড়ে ওঠে। তুমি আমার মেয়ের সাথে কি করলে? তুমি কেন এমন করলে? করিডোর জুড়ে শুধু কান্না, চিৎকার আর প্রার্থনা। নিলয় ওটির দরজার কাছে গিয়ে ঠকঠক করে মারছে, ডাকছে। জান, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচবো না। শুধু আরেকটা সুযোগ দে প্লিজ। ফিরে আয় জান। তার প্রতিটা কান্না, প্রতিটা শব্দ অনুশোচনা আর অপরাধবোধ ঝরে পড়ছে, কিন্তু দরজার ওপাশে শুধু আর ডাক্তারদের ব্যস্ততার শব্দ। নিলয় জানে আখি ফিরবে কি ফিরবে না, শুধু একটাই কথা মনে বাজছে, যদি সে আর না ফেরে। হাসপাতালের সাদা করিডোরে নীরবতা আর টানটান উত্তেজনা। ওটি দরজার পাশে নিলয় বসে আছে, দুহাত দিয়ে মাথা চেপে ধরে সে পাগলের মতো কাঁদছে, চোখের পানি মাটিতে ঝরে পড়ছে। জান প্লিজ ফিরে আসো। আমি সব ঠিক করে দিব। আমি সব ঠিক করে দিব। তার গলাস্বর এতটাই কাঁপা যে চারপাশে লোকেরা তাকিয়ে থাকতে পারছে না। হঠাৎ পেছন থেকে নিলয়ের বন্ধু এসে তাকে ধরে বসালো। আমি তোকে আগেই বলেছিলাম নিলয়, এটা করিস না। নিলয় চোখ ভরা কান্না নিয়ে তাকায়, কিছু বলতে পারে না। পৃথিবীতে সবকিছু ছলনা করলেও ভালোবাসা নিয়ে ছলনা করতে নেই। এটা একটা মানুষের মনকে টুকরো টুকরো করে দেয়, বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে। আখি হয়তো বাঁচার ইচ্ছে হারিয়েছিল, তাই তো এমনটা হলো। বন্ধুর গলা ভেঙে আসে। নিলয় হঠাৎ বন্ধুর গলা জড়িয়ে ধরে হামা করে কাঁদতে থাকে। ভাই প্লিজ ওকে ফিরতে বল। আমি আর পারছি না। আমি মরে যাব ভাই। আমি সব ভুলের জন্য ওর কাছে ক্ষমা চাইব। আমি সবার সামনে পা ধরে ক্ষমা চাইব। শুধু ওকে ফিরতে বল ভাই। তার কাঁধ কাঁপছে, বুক ফাটা কান্নায় পুরো হাসপাতালের করিডোর ভারী হয়ে উঠছে। নার্সরা এগিয়ে এসে থামানোর চেষ্টা করছে, কিন্তু নিলয়ের কান্না যেন নদীর স্রোতের মতো বেরিয়ে আসছে। জান প্লিজ আর একটা সুযোগ দাও। আমি বদলে যাব। তুমি ফিরে এসো জান। তার কণ্ঠস্বর ভেসে যাচ্ছে ওটির দরজার ভেতরে, যেখানে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছে। নিলয়ের হাহাকার, অনুশোচনা আর ভেঙে যাওয়া এক ভালোবাসার প্রতিধ্বনি। নীলাপ আকাশের নিচে হাসপাতালে করিডোরটা নিস্তব্ধ। হঠাৎ দরজাটা খুলে ডাক্তার বেরিয়ে এলেন, মুখে গভীর বিষণ্ণতা। নিলয় ছুটে এসে দাঁড়ালেন, কাপা গলায় প্রশ্ন করলেন, ডাক্তার আখি কেমন আছে? ডাক্তার মাথা নিচু করলে ভারী কণ্ঠে বললেন, শি ইজ নো মোর। উনি আর নেই। এই কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো নিলয়ের উপর। মুহূর্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সে পাগলের মতো চিৎকার করে উঠল, না না জান, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। একবার সুযোগ দাও আমাকে। একবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও জান। পাগলের মতো ছুটে গেল ওটির ভেতরেই। সেখানে শুয়ে আছে আখির নিথর দেহ। নিলয় তার পাশে বসে পড়ল, দুহাতে আখির ঠান্ডা হাতগুলো আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। জান তুমি কেন এমন করলে? আমার অপরাধ কি এত বড় ছিল যে তুমি একবারও আমার কথা শুনলে না? আমি তো বলেছি সব ঠিক করে দেব। আমি তো সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইব। জান তুমি একবারও আমাকে ক্ষমা করার সুযোগ দিলে না। চারপাশে আখির বাবা মা ছুটে এলেন। তারা বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। আখির মা আখিকে বুকে টেনে ধরে হাহাকার করে উঠলেন। নিলয়ের বাবা মা আর বোন নীলা খবর পেয়ে এসে হাজির। নীলা চোখে জল, সে ভাইকে সামলাতে পারছে না। নিলয় পাগলের মতো আখির নিথর শরীর ধরে কাঁদছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, আর নিলয়ের বুক ফাটা হাহাকার। সে নীরবতা ভেঙে ফেলে। তার কান্নায়, তার চিৎকারে পুরো হাসপাতাল ভারী হয়ে উঠল। কেউ চোখে জল ধরে রাখতে পারল না, যেন সবাই আখে চলে যাওয়ার ব্যথায় শোকের অংশীদার হয়ে পড়ল। নিলয়ের মুখে কেবল একটাই কথা, জান আমাকে ক্ষমা করো। একবার ফিরে আসো। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। হাসপাতালের বাতাসটা কেঁদে উঠল নিলয়ের সাথে সাথে। আমাকে বেঁচে থাকার একটা কারণ দিয়ে গেলে না জান। আমি কি নিয়ে বাঁচবো তোমাকে ছাড়া? আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। ক্ষমা করো জান, ফিরে আসো। নীলের চিৎকারে পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে আছে। আপনজন হারানোর বেদনা যেন আখির বাবা মা হারে হারে বুঝতে পারছে। নিলয়ের চিৎকার থামছে না। সমস্ত ডাক্তার নার্স কেঁদে ফেলেছে নিলয়ের চিৎকারে। ছোট্ট একটা প্রতিশোধ একটা মানুষের জীবন শেষ করার জন্য যথেষ্ট।